কে 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 ভাই? ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাফেল, এবং চলছে ভূত এফএম। আর ভূত এফএম এর সময় হয়ে গেছে। ভূত এফএম এ আরো একবার সপ্তাহ ঘুরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার কাছে অন্য দিনের চাইতে আজকের দিনটির ভিন্নতা হচ্ছে এইটা যে আমার কাছে বেশ অন্য রকমের, অন্য কিছু ধরনের গল্প আছে, ঘটনা আছে, এবং অন্য ধরনের আমার কাছে আজকে ইমেল রয়েছে বেশ কিছু, এবং অন্য ধরনের আমার কাছে বেশ কিছু আপনাদের পাঠানো মানে বিভিন্ন ঘটনা রয়েছে, সেগুলো আমরা একটার পর একটা শেয়ার করব। আমাদেরকে এখনো অনেকেই এসএমএস করে যাচ্ছেন, যদিও এই মাত্র শুরু হলো, কিন্তু আগে থেকে এসএমএস করছেন। আমাদেরকে রিগান গ্যান্ডারিয়া থেকে আমাদেরকে ওস্তা এসএমএস করেছেন আমাদেরকে, ইমরান এসএমএস করেছেন আমাদেরকে, অনিক বরিশাল থেকে, সৌরভ ঢাকা থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন নীরব বরিশাল থেকে। আচ্ছা, ইমোশনাল সোহান ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে, লিখেছেন যে আই লাভ ভূত এবং দে অলসো লাভ মি। সো আমার মনে হয় যে এটা আপনার জন্য রাইট প্লেস, আমাদের সাথে এসে সেই মানে আপনাদের যে এই যে রোমান্টিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো আমার সাথে শেয়ার করার মতো যদি কিছু থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারে ইচ্ছা করলে। আচ্ছা, এছাড়া আমাদেরকে লাশ কাটা ঘর এসএমএস করেছেন রাজশাহী থেকে, আনিকা এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও রাতুল এসএমএস করেছেন হাসিব ওকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও ঘোস্ট রোমিও তারেক খুলনা থেকে সহ আরো অনেকে। যাই হোক, আপনারা প্রত্যেকবারই আমাদের নানান ধরনের এক্সপেরিয়েন্স পাঠান, বিশেষ করে ইমেল করে অনেক বড় বড় ধরনের ঘটনা পাঠান। আসলে আমি ঘটনাগুলো পড়ব, তবে আসলে যে মানে একবারই আমি ওয়েট করতে পারছেন যে কখন গেস্টদের সাথে সরাসরি কথা বলবো। এনিওয়েজ, আমি কিছু ঘটনা পড়ে ফেলি। আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন নিঝুম পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। রাইট, তো নিঝুম যেটা লিখেছেন যে এই বছরের কথা 31 মার্চ থেকে আমার অনেক জ্বর, কোনো কারণ ছাড়া, কিছুতে ঠিক হচ্ছে না। আর আমি ইউজুয়ালি দুঃস্বপ্ন দেখি না, বাট ওই সময়ে প্রতি রাতে খুব ভয়ের স্বপ্ন দেখে চিৎকার করে উঠে যেতাম। আমার মা আমার সাথে ঘুমাতেন। তিনি খুব টেন্সড, কারণ আমার একের পর এক ক্লাস মিস হয়ে যাচ্ছে, ডক্টর দেখাচ্ছি তাও ঠিক হচ্ছে না। 4 তারিখ শরীর অনেক খারাপ হলো, জ্বর সাথে বমি। ওই দিন হরতাল ছিল। এই অবস্থায় মা আমাকে হসপিটালে নিয়ে যান, কিন্তু জ্বরটাও বেড়ে গেল এবং বেড়েই চলল। রিপোর্টে কিছু ধরা পড়ল না। 6 তারিখ রাতের ঘটনা, এবং এরপর ফাইনালি 7 তারিখ আমি পুরা সেরে উঠলাম। আম্মা আমাকে মানে দেখে খুব খুশি, কিন্তু আম্মাকে খুব খুশি দেখলাম না। বিকেলের দিকে মা আমাকে বললেন, তুই কাল রাতে আমাকে ধমক দিলি কেন? আমি তো পুরা অবাক, কারণ মাকে আমি ধমক দেওয়ার কথা না, এবং সেটা আমি কল্পনাও করতে পারি। আমি বললাম, দিলে তো জেনে শুনে দেয়নি মা, ঘুমের ঘোরে দিয়েছি, কারণ আমি প্রতি রাতে এই ভয়াবহ স্বপ্ন দেখি। আম্মা বলেন, কালকে রাতে কি হয়েছে জানিস? আমি জিজ্ঞেস করলাম। মা যা বলল সেটা হচ্ছে এরকম যে আমি খাটের ভেতরে ঘুমিয়ে দেয়ালের দিকে আর মা বাহিরের দিকে। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তখন সে ঘরে খুবই বাজে একটা গন্ধ পান আমার মা। একই সাথে প্রচন্ড ভয় পান, কারণ তার মনে হয় মাথার সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। আম্মা সবসময় টর্চ নিয়ে ঘুমান। টর্চ জেলে দেখেন মাথার কাছে না, তবে দরজার কাছে ঠিক আমার মতো দেখতে, আমারই পোশাক পরা একটা জিনিস দাঁড়িয়ে, জাস্ট ঘুমন্ত আমার চুল বাঁধা, আর ওটার চুল খোলা, আর যেটা মানে আর মানে কি বলবো, একটু ঝাঁকড়া টাইপ ফোলা ছিল সেই চুলটা। গায়ে টর্চের আলো পড়তেই মা দেখলেন ওটা দ্রুত বেডের কাছে চলে আসছে, যেখানে আমি ঘুমাচ্ছি, ওই দিক দিয়ে উঠে যাচ্ছে বেডে। এই দৃশ্য দেখে মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন, এবং দেখেও সে কোনো, এবং দেখলেন তিনি যে কোনো ভয় পেলেন না। আচ্ছা,
দেখেও সে কোনো ভয় পেল না, মানে তাকে দেখে যে সূরাটা পড়া হচ্ছে তারপরেও ভয় পেলেন না, এটা মনে হয় তিনি বুঝাতে চেয়েছেন। তখনই ওরা থেমে পড়ল, আর মা দেখেন যে জিনিসটা খুবই রাগ নিয়ে তাকিয়ে আছে এবং ওটার চোখ মনে হচ্ছে যেন জ্বলছে। মা আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলেন, আর জিনিসটা সাইজ আস্তে আস্তে ছোট হতে লাগলো, ঠিক একদলা কাপড়ের মতো। আর সেই সময়ই নাকি আমার ঘুম ভেঙে যায়, আর আমি আম্মাকে ঝাড়ি দেই। আম্মার মনোযোগ নষ্ট হয়ে যায়। পরে ওই দিকে আলো ফেলে দেখেন কিছু নাই, খাট থেকে নেমে লাইট জ্বেলেও দেখেন যে কিছু নাই, সেই গন্ধটাও নাই। মার সারা রাত ঘুমান নাই। পরে জলপট্টি দেবার আগে ভোরবেলা আমার কপালে হাত রেখে দেখেন যে জ্বর আর নাই, আমি পুরো সুস্থ হয়ে গেছি। আমার জ্বর টর তারপর থেকে সবকিছুই ঠিক হয়ে গেছিল। এই ঘটনায় নিঝুমের এবং নিঝুমের মা ঘরের মধ্যে তার মতোই একজন প্রতিকৃতির আরেকজনকে দেখতে পেয়েছিলেন, যে তার মতোই পোশাক পরা, শুধুমাত্র চুলটা একটু অন্যরকম, এবং সে ধীরে ধীরে খাটে উঠে এসেছিল। এবং যখন তার দিকে টর্চ ফেললো তখনও কিছু হয় নাই, কিন্তু যে মুহূর্তে সূরা পড়া শুরু করলো সেই মুহূর্তেই সেই জিনিসটি একদম পুরোপুরি ছোট হতে হতে একসময় একটা কাপড় হয়ে যায়। তো এইরকম ঘটনায় নিঝুম আমাদের SMS করেছে, ইমেল করেছেন, থ্যাংক ইউ। এবং আপনাদেরও অনেকেরই হয়তো এরকম ধরনের ঘটনা আছে, যে ঘটনাগুলো ইচ্ছে করলেই আপনারা শেয়ার করতে পারেন। দুভাবে শেয়ার করতে পারেন আমাদের সাথে আপনার ঘটনা। একটা হচ্ছে SMS এর মাধ্যমে, এবং SMS এর মাধ্যমে খুব ছোট করে আপনার ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সেই জন্য যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেল করতে চান তাহলে bhutfm@radiofurti.fm এই ইমেল অ্যাড্রেসে আপনাকে ইমেল পাঠাতে হবে, রাইট? ওকে, অনেক SMS আসছে, তবে তার আগে যারা অনেক কষ্ট করে আমাদের রেগুলার ভয়েস রেকর্ড করে পাঠান, এতটা এফোর্ট দেন, তাদের কথা না বললেই না, সেরকমই একটা ভয়েস ফাইল, একটা রেকর্ডের একটা ফাইল আমরা শুনে আসবো। হাই লিসেনার, আমি রাজীব পতেঙ্গা চট্টগ্রাম থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের আপন বড় ভাইয়ের ঘটনা। তার নিজের মুখ থেকে ঘটনাটি শোনা। ভাইয়া ঢাকার একটা নামকরা বেসরকারি হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে ডাক্তার হিসেবে কর্মরত। ঘটনাটি যেদিন ঘটে সেটাতে ভাইয়ার নাইট ডিউটি ছিল। রাত 12টা-1টার দিকে প্রচন্ড জ্বর নিয়ে একটা ইয়াং ছেলে ভর্তি হয়। তার বয়স 21 অথবা 22 বছর হবে। গায়ে জ্বর ছিল প্রায় 105 ডিগ্রি। ভাইয়া ছেলেটা সব রকম টেস্ট করেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না সেসব টেস্টে। জ্বর কমানোর জন্য ভাইয়া তাকে 8 ঘন্টার ব্যবধানে পরপর 2টো সাপোজিটারি দেন, কিন্তু তাতেও ওর জ্বর কমে না। এতে ভাইয়া বেশ অবাক হন। এক পর্যায়ে সে যে দোকানে কাজ করত তার মালিক এসে ভাইয়াকে বলে যে প্রচলিত ডাক্তারি বিদ্যায় এ ছেলের জ্বর কমবে না, কারণ এর গায়ে নাকি বাতাস লেগেছে। লোকটার কথা শুনে ভাইয়া একটু হেসে ফেলেন। ভাইয়া এরকম অবৈজ্ঞানিক কথা বিশ্বাস করেননি। লোকটি সেটি বুঝতে পেরে তার কথা বন্ধ করে দেয়। পরে ভাইয়ার অনুরোধে লোকটি পুরো ঘটনাটি ভাইয়াকে শোনান। পুরান ঢাকায় লোকটির একটা মিষ্টির দোকান আছে। মাঝে মধ্যে তার মিষ্টির দোকান থেকে নাকি রাত 8টা-9টার পরে জিনেরা মিষ্টি কিনতে আসে। তারা একসঙ্গে 5 থেকে 6 কেজি মিষ্টি কেনে। জিনরা আলো সহ্য করতে পারে না, তাই সবসময় এসে আলো নিভিয়ে দিতে বলে। এই ব্যাপারটা লোকটি এবং তার দোকানের কর্মচারী সবাই জানে, কিন্তু ছেলেটা সে দোকানে নতুন কাজ করতে এসেছে, সে এই ব্যাপারটি জানতো না। দুর্ভাগ্যবশত সে রাতে মিষ্টি কিনতে যখন একজন জিন আসে তখন ছেলেটি একা দোকানে কাজ করছিল। মানুষের ছদ্মবেশে সে জিনটি ছেলেটার কাছে মিষ্টি কিনতে চায় এবং তাকে আলো নিভিয়ে দিতে অনুরোধ করে। ছেলেটা তার কথায় বিরক্ত হয়ে বলে সে আলো নেভাতে পারবে না, মিষ্টি কিনলে কিনুন, নয়তো চলে যান। এতে জিনটি খেপে যায় এবং যাওয়ার সময় ছেলেটার গায়ে ফু দিয়ে চলে যায়। একটু পর দোকানের অন্য কর্মচারী এলে ছেলেটা তাকে ঘটনাটি খুলে বলে এবং তার কিছুক্ষণ পর ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটা ভাইয়ার বিশ্বাস না হলেও তাকে অবাক করে দিয়ে ভোর রাতে ছেলেটা মারা যায়।
রাইট, পৃথিবীতে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটে এবং তারই একটা প্রমাণ আমরা দেখলাম। এবং আমরা সবসময় বলি যে ভূত এফএম এ সাধারণত যে ধরনের গেস্টরা এসে আমাদেরকে তাদের কষ্ট করে এসে এত রাত্রে এত দূর পর্যন্ত এসে আমাদের ঘটনাগুলো শেয়ার করে যান আপনাদের সাথে, সেই ঘটনাগুলো মোটামুটি একটা কেমন যেন যোগসূত্র থাকে। আমি একটু একটা জ্বরের ঘটনা বলছিলাম, ঠিক এখনো একটা জ্বরের ঘটনা শুনলাম, এবং দুটো ঘটনা যদিও দুই রকম, তারপর এখানে জ্বরটা হচ্ছে কমন। এটা হয়তো হতে পারে এরকম যে হ্যাঁ, এটা আমি ইচ্ছা করে হয়তো দুটো ঘটনা এরকম ইয়ে করতে পারি, যে আলাদা করতে পারি। কিন্তু আমি এমন মাঝে মাঝে এরকম অবাক হতে হয় যে ঘটনাটা আমি আসলে জানি না, এরকম ঘটনা এখানে আসার পরে দেখি যে হ্যাঁ, দুটো ঘটনা প্রায় কাছাকাছি মিলে গেছে, অনেক কিছুর মিল রয়েছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন আরো কয়েকটা SMS পড়ে ফেলবো এবং তারপরে একদম পুরোপুরি গেস্টদের সাথে কথা বলবো। আজকে শিপ্তির জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ শিপ্তি। অয়ন লিখেছেন যে আই লাভ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। ব্লাড ড্রাঙ্কার লিখেছেন যে ভৌতি স্টিম কই, স্পেশালি সাকিব ভাই। আচ্ছা, সাকিব ভাই আজকে একটু ঝামেলার মধ্যে পড়েছেন, তবে যে কোনো মুহূর্তেই জিবরান ভাই সাকিব ভাই চলে আসতে পারে, আমি চাই না। হীরা লিখেছেন মিরপুর, ভূত এফএম জোস, আমি নতুন বন্ধু, ওয়েলকাম জানাচ্ছি আপনাকে এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে ফাইয়া লিখেছেন খুলনা থেকে যে আই লাভ ভূত এফএম এবং উই লাভ ইউ টু। আর গ্রেভ অন 7th ফ্লোর, আমরা একটা মুভি দেখলাম কিছুদিন আগে যে ভ্যানিশিং অন 7th এভিনিউ, এরকম টাইপের একটা মনে হয় মুভি আছে। সো এর নামটা প্রায় ওই রকম ধরনের আর কি। বোকাভূত লিখেছেন হাই, আমি বোকাভূত, ওকে, চালাক হওয়ার দরকার নাই। আর এক্সক্লুসিভ ঘোস্ট আমাকে বলেছেন যে আই ওয়েট ফর এভরি ফ্রাইডে নাইট, ওকে। আর আমরাও ওয়েট করি আপনাদের SMS এর জন্য। সো দেরি না করে SMS পাঠিয়ে দিন, লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে এবং শুরুতে আপনার একটু পরিচয়টা প্লিজ আমরা শুনি। যে হ্যালো লিসনার্স, আমি আশিক বলছি। আমি রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে। আমি দেশে এসেছি 1 মাস। সো এক রাতে আজকাল আমার ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করছিলাম আমার এক্সপিরিয়েন্স গুলো নিয়ে। এখন এটাকে আপনারা যদি প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলে ডিসাইড করতে চান আপনারা করতে পারেন, আবার যদি আমরা লজিক্যালি চিন্তা করতে যাই সেভাবে হতে পারে। এখন এটা বিচারের দায়িত্ব আপনাদের উপরই। একদম, আমরা সবসময় সেই দায়িত্বটা একদম তাদের উপরে দেবো, কারণ অনেক সময় অনেকে বলেন যে হ্যাঁ এগুলো হয় নাকি বা এরকম মানে বলতেই পারেন, কারণ এগুলো এমন একটা ঘটনা যে মানে এমন একটা ব্যাপার, এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে বিষয়টা আসলে প্রমাণ করে কোনো কিছু বলা যাবে না। সো কিন্তু আমি যেটা বলবো যে আমি আসলে একেবারে মানে খুবই ওয়েট করছিলাম আজকে পুরোটা সময়। আমার মনে হচ্ছিল যে কখন আপনার ঘটনাটা সবাইকে শোনাবো এবং সেই ঘটনাগুলোর খুবই অদ্ভুত। আমরা কোথা থেকে শুরু করবো? আমরা একদম প্রথম থেকে শুরু করি না? শুরু করতে পারি ছোটবেলা থেকে কাহিনী। ওকে, আমি আবারও বলে নিচ্ছি যে আমি প্রিটেন্ড করছি না যে আমি যা বলছি তা সত্যি, মানে আমি একদম 100% রাইট হতে পারে, আমার মনের ভুল, তারপর বলে যাচ্ছে যেটা আমি তাহলে মাঝখানে একটা কথা বলি যে যারা এই ঘটনা নিয়ে যদি কোনো কিছু বলতে চান বা কোনো যদি মতামত থাকে শুনতে যদি ইচ্ছা করে তাহলে আমাদের SMS করতে পারেন, ওই শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে এই গল্প বা এই ঘটনা সম্পর্কে যে কোনো মতামত আপনার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে বলতে গেলে যে যখন ক্লাস 2তে পড়ি তখন আমরা আমাদের খিলগাঁও বাসায় শিফট হয়ে গেছিলাম। আমাদের খিলগাঁও বাসাটা ছিল অ্যাকচুয়ালি একটা অফিসার্স কোয়ার্টার, বাট সেটা অনেক পুরানো ছিল, লাইক 50 years old। সো ওই বাসা আমরা ছিলাম আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত, দেন আমরা শিফট করেছি আমাদের উত্তরা বাসায়, আমাদের নিজেদের বাসায়। তো আমাদের বাসাটা ছিল অ্যাকচুয়ালি অনেক বিশাল, লাইক 10টা রুমের মতো ছিল, এবং আমার যে রুমটা ছিল ওই রুমটা যদি আমি দরজা লক করে দিতাম, লাইক ইটস সেপারেট ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড। সো একটা অন্যরকম একটা পরিবেশ ছিল আমার নিজের রুমটার মধ্যে। ওকে, সো যেটা তো প্রথম যাওয়ার পরে দেখা যেত ওটা ছিল 3তলা বাড়ি, আমরা থাকতাম দোতলায়। তো প্রত্যেক কোরবানি ঈদের দিন রাতে আমাদের বাসার সাথে শব্দ হতো, লাইক কেউ মাংস কুপাচ্ছে বা এই টাইপের শব্দ। ওকে, তো শুরুর দিকে আমরা বিরক্ত হয়েছিলাম, কিন্তু আমরা সেটা মেনে নিয়েছিলাম, কারণ আমাদের 3তলা যে ফ্যামিলি থাকতো ওই আঙ্কেলটা ছিল একটু হুজুর টাইপের মানুষ, সো উনি হয়তো করতে পারেন করবেন যাদের, সো আমরা ওইটা নিয়ে কমপ্লেইন করিনি। বাট কোন এক ঈদের দিন রাতে সেম প্রবলেম যখন হলো তখন আমরা কমপ্লেইন করলাম আঙ্কেলের কাছে যে আঙ্কেল এটা কি রাত 1টা-2টা বাজে আপনারা এখন মাংস কুপায় যাচ্ছেন, আমরা তো ঘুমাবো। তো আঙ্কেল হেসে বলল যে না এটা এমন কিছু না, আমরা তো ঘুমাচ্ছি, তাহলে শব্দ? তখন আঙ্কেল বলল যে
এটা কিছু না, ক্ষতি করবে না। আঙ্কেল শুধু এইটুকুই বললো। ওকে, তারপর পরে যা বলার আঙ্কেল বুঝায় বললো। সো প্রবলেম আস্তে আস্তে শুরু হলো ওইখান থেকেই। যেমন তখন আমি পড়ি হয়তো ক্লাস 6 or 7 এর দিকে। সো আমার যে জানলা ছিল, আমার জানলার পাশে একটা আম গাছ ছিল, আমার যতটুকু খেয়াল আছে, কিন্তু জানলার পাশে কোনো কার্নিশ বা কোনো কিছু ছিল না, বা কোনো বাউন্ডারি ওয়াল, মানে কোনো মানুষ দাঁড়ানোর মতো কিছু ছিল না। সো এক রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি জানলার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার চেহারা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু কম এজের হবে। শাড়ি পরা হচ্ছে, আমার ড্রেস আপ গুলা খেলা আছে এক্স্যাক্টলি, সাদা শাড়ি পরা, লাল পাড় পরা, এবং মাথায় একটা টিপ আছে, লাল টিপ। আমি যখন মেয়েটার দিকে তাকালাম, মেয়েটা জাস্ট হেঁটে চলে গেল বা ভেসে চলে গেল, কত আমার জানলা থেকে সরে গেল। সে জানলা থেকে যখন সরে গেল, একটা নূপুরের শব্দ মনে হলো আমার কানের কাছে বেজে উঠলো। আমি একটু হতভম্ব হয়ে আমার বিছানা থেকে উঠে, পাশে আমার পড়ার টেবিল ছিল, পড়ার টেবিলে ওখানে চেয়ারে বসে আছে। কতক্ষণ বসেছিলাম আমি জানি না, সেটা ভোর পর্যন্ত আমি বসেই ছিলাম। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আবার দেখছি যে আমার বিছানার মধ্যে সাপোজ কেউ মানে মোড়ামুড়ি করছে, এরকম একটা শব্দ। আমার খেয়াল নেই এক্সাক্ট কতক্ষণ আমি বসেছিলাম, কিন্তু আমার বড় বোন এসে আমাকে ধাক্কা দিল, কি আছে তোর, কি হয়েছে, তখন জিজ্ঞাসিস কেন? তখন আমার হয়েছে, তখন বললাম না কিছু হয়নি। আমি তাকে বলিনি ঘটনাটা কি, তাকে পরে বললাম যে ঘটনা কি। এটা শুনে আমার আম্মা একটু চিন্তিত হয়ে গেল। আর আমার আম্মা যেটা ছিল, উনি একটু এসব হুজুর বা এসব বিলিভ করতেন। তো আমার আম্মা যেটা করেছিল যে আমাকে বিভিন্ন হুজুরদের কাছে নিয়ে গেল তারা ট্রিটমেন্টের জন্য বা এই টাইপের কিছু, যেটা আম্মা নিজের জন্য। ওকে, আমরা যখন খেলেছি, আমরা একটা আজিমপুরে একটা হুজুরের বাসায় গেছিলাম, সেটা ছিল মহিলা হুজুর। এবং দেখা যেত যে যেটা বলা হতো যে প্রতি শুক্রবার ও শনিবার দিন একটা নির্দিষ্ট টাইমে সেই মহিলার উপর জিনের ভর হতো বা এই টাইপের কিছু। বাট দ্যাট আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ, লাইক একটা নির্দিষ্ট টাইমে মহিলার চেহারা চেঞ্জ হয়ে যায়, গলা সাথে অন্য একটা লোকের কথা আসে। তো সেই মহিলা যখন আমাকে দেখলো, সেই মহিলা আমাকে বলেছিল যে আমার সাথে বলে দুটো জিন আছে যারা সবসময় ক্ষতি করার চেষ্টা করছে। এই জায়গাটা মনে রাখবেন, হ্যাঁ, এটা মনে রাখতে বললাম লিসনারদেরকে। ওকে, তারপরে সো ওই মহিলা তারপর যে করে আমাকে কিছু যা ওরা ট্রিটমেন্ট দেয়, তাবিজ দিল। কিন্তু অদ্ভুত যে ঘটনাটি ঘটেছিল, যেটা আমার মাথার মধ্যে এখন গেঁথে আছে, যে সেই মহিলা ঘরের মধ্যে আমি একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। সেটা কোনো দুর্গন্ধ না, সুগন্ধ না, কিন্তু একটা মিষ্টি একটা গন্ধ, একটা সুদিং স্মেল, সেটা আমি পেয়েছিলাম। আমার মাথার মধ্যে কেন জানি গন্ধটা ঢুকে গেছে। তো তারপরেও এরকম বিভিন্ন ঘটনা, হয়তো বাসা আর একটা প্রবলেম, এই আম্মার সাথে এরকম, কারণ আম্মা এসব বিভিন্ন হুজুরদের কাছে গেলে আমাকে নিয়ে যেত সাথে, আম্মা তো একা যেত না। তো ওইভাবে নিয়ে যেত আমাকে। সাইদাবাদের একটা হুজুর ছিল, তো ওনার বাসায় এরকম করে সাথে যেতে হলো আম্মার সাথে। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সেই আমার যত খেয়াল আছে, সাইদাবাদী হুজুরের বাসায় ঢুকার মুহূর্তে ওখানে একটা মাজার আছে, সাইদাবাদী হুজুরের ওখানে। ওই মাজারের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, I got the exact same smell, exact same. সেই অদ্ভুত গন্ধটা পেয়ে আমার আবারও ভয় পেয়ে গেলাম আমি। এবং ভয় পাওয়ার পরে সে সাইদাবাদী হুজুরের বাসা যাওয়ার পরে আমাদের মেইন যে সমস্যা ছিল, সেই সমস্যাটা বলার পরে আম্মা বললো যে আমার ছেলেটা একটু দেখেন। সেই হুজুরও অদ্ভুত, এই যে সেম মানে স্মেলটা পেলেন, একদম সেম স্মেল। এই স্মেলটা প্রথমে পেয়েছিলেন আপনি সেই আজিমপুরের হুজুরের বাসায়, আর সেটা আবার সেকেন্ড টাইম পেলেন ওই মাজারের কাছে, একই ধরনের স্মেল। তারপরে যেটা হলো, এই হুজুর আমাকে যে বলল, যে আমাকে হুজুর দেখে বললো, হুজুর অদ্ভুত কথা বললো যে আমার সাথে বললো দুটো পরী আছে। রাইট, আগের জন বলেছিলেন দুজন জিন, এবং উনি বলেন দুজন পরী, মানে সংখ্যা 2, এবং এটা মোটিভ সেম, এবং দুজনেরই মতামত হচ্ছে একটা, যে কেউ মানে কোন দুইজন আপনার সঙ্গে আছে, তারা জিন হোক বা পরী হোক আছে, মানে এবং দুইজন, সেটা দুইজন। ওকে, ফাইন। তো হুজুর তাবিজ দিলেন, কিন্তু তারপরে থেকে আবার যে অদ্ভুত সমস্যাটা আমার শুরু হলো, যে আমি এর পরে আমি দেশে ছিলাম 2008 পর্যন্ত, 2008 এর লাস্টে চলে গেছি। তার এই দ্যাট ওয়াজ লাইক 2004, সো 2004 to 2008 এই 4 বছর আমি কোন কোরবানি ঈদের দিন, মানে যেই গরুটা আমরা কোরবানি দিই, সেই গরু মাংস আমি কোনোদিন খেতে পারিনি। কেন? কারণ সেই গরু মাংস যে রাতে কোরবানি ঈদের রাতে তো গরু মাংসটা খাওয়া হয়, দুপুরবেলা রান্না হয়। আমি যদি মাংসটা খাই, আমি আবার সে আগের গন্ধটা পাই, যে গন্ধটা আমি সেই হুজুর দুইটা বাসা পেয়েছিলাম, সে একই গন্ধ, সেম গন্ধ। কত হচ্ছে গন্ধ পাওয়ার পর আমার মাথা
মানে পাগলের মতো আচরণ করতে থাকি। আমি আমার বাসার লোকজন থেকে দেখে বন্ধু কেটে দেখ তোরা গন্ধ পাচ্ছিস কিনা, তারা কিন্তু গন্ধ পাচ্ছে না, রাইট, গন্ধটা শুধু আমি পাই। সো আমরা পরে 2005 এর দিকে আমরা খিলগা বাসা ছেড়ে উত্তরা বাসায় শিফট করলাম। সো যে প্রবলেম যেটা ছিল এটা যদি বাসার প্রবলেম হয়ে থাকতো, রাইট, সো সেটা খিলগা বাসা স্টপ হয়ে যাওয়ার কথা ছিল যখন আপনারা আসলেন। হ্যাঁ, আমরা যখন উত্তরা শিফট করলাম খিলগাতে তো স্টপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খিলগা আসার পরে যেটা হলো, আমার যেটা খেয়াল আছে, মানে এক রাতে আমার বাসায় কেউ ছিল না, সবাই দেশে বাড়ি চলে গিয়েছিল, আমি একা ছিলাম বাসায়। একা যখন বাসায় ছিলাম যেটা করেছিলাম লাইট টাইট অফ করা আমার সারা রুমে, গান টান ছাড়া জোরে। সো আমার রুমের আর আমার ডাইমেনশন হচ্ছে আমার রুমের সাথে আমার বারান্দা লাগানো, সে বারান্দার সাথে এল শেপে হচ্ছে আমার বেডরুমে আমার মায়ের বেডরুম। সো যেটা করছিলাম যে আমি ফোনে কথা বলছিলাম সে বারান্দায় বসে বসে। সো বারান্দায় বসে বসে কথা বলতে বলতে হঠাৎ আমি ডান দিকে তাকিয়ে দেখি, মানে আমার মায়ের যে দরজা ওখানে একটা মহিলা দাঁড়ানো, দিস টাইম এটা একটা মহিলার মতো। ওকে, আমার ফেস কোনো টাইমে আমার ফেস খেয়াল থাকে না, কিন্তু মহিলার গায়ের ড্রেস আপ সেম, একদম আগে যেভাবে দেখেছিলেন এক্স্যাক্ট, সাদা শাড়ি, লাল পাড়, আর আপনার কপালে একটা লাল টিপ। এবং যে এত অদ্ভুত, আমি এত ভয় পেলাম। আমার সাথে যে ফোনে যে ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম কাহিনীটা বললাম, আসলে ভয় পেয়েছিলাম। পরে লাইটে যারা সারা রাত বসেছিলাম। এবং এই যে গন্ধ পাওয়ার জিনিসটা, এটা দেখা গেছে যে আমার উত্তরা ভাষাতেও এক্সিস্ট করছে। ঠিক খিলগার বাসায় যেরকম ছিল উত্তর বাসাতে সেম। কোরবানি ঈদের রাতে দেখা গেল যে আবার মাংস খাওয়ার পর আমি সেম এরকম গন্ধ পাচ্ছি, এবং গন্ধটা এক্সাক্ট শুধু আমার ডাইনিং স্পেসে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে গন্ধটা আছে। আমি যদি ওইটা ক্রস করি আর গন্ধ পাই না, কিন্তু ওর মধ্যে আসলে আমি গন্ধ পাই। এবং আমার খেয়াল আছে আমি আমার মেজ বোনকে ডেকে নিয়ে বললাম তুই দেখ তো গন্ধ পাস কিনা। ও বলে না, কোনো গন্ধ পাই না, বাট আই এম গেটিং দ্য স্মেল। ভয়। সেভাবে বিভিন্ন গেল। তো এর মধ্যে তো 2008 লাস্টের দিকে দেশ ছেড়ে চলে গেলাম। তো এর মাঝে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে 2006 ও 2007 এর দিকে আমার এক ফ্রেন্ডের বার্থডেতে, লাইক আমরা সেলিব্রেট করছি আমার ফ্রেন্ডের বার্থডে, বুমাসে বসেছিলাম আমরা, আমার খেয়াল আছে। তো আমার ফ্রেন্ডের আর এক ফ্রেন্ড এসেছিল, একটা মেয়ে এসেছিল, তার নাম আমার মনে নাই, বাট সে মেয়ে বলছিল যে লাইক she was little bit special কারণ she used to do the black magic or this kind of stuffs. ওই বুমার্সে আমরা খাওয়া দাওয়ার পরে সে মেয়ে যেটা করছিল যে সবার হাত দেখছিল, যে আমার বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখছিল, বিভিন্ন ফ্রেন্ডের হাত দেখে ও সম্বন্ধে বলছিল। অদ্ভুত বিষয় যে আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের হাত দেখে বলল যে তোমার বয়ফ্রেন্ড দেশে বাইরে থাকে এবং দেখা যাবে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হবে এবং তুমি দেশের বাইরে চলে যাবা। ফরচুনেটলি আমার ফ্রেন্ড কিন্তু পরশু রাতে ফ্লাই করেছে, ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছে এবং ওরা কিন্তু কানাডা চলে গেল। যেভাবে বলেছে সেভাবেই হয়েছে। ওকে ফাইন। সো সবারটা যখন দেখলো আমার কি মনে হলো, আমি ইন্টারেস্টেড, তাকে হাতটা দেখালাম। অদ্ভুত বিষয়, সে আমার হাত দেখে 10 মিনিট 15 মিনিট সে কিছু বলছে না। আচ্ছা, সে জাস্ট হাতের দিকে তাকিয়ে আছে। আমি বললাম হোয়াটস রং? সে বলে ইউজুয়ালি এরকম কিছু দেখা যায় না। আমি বললাম সমস্যা কি? বললো someone has erased all my fortune lines. আমার হাতের কোনো লেখা সে পড়তে পারছে না, যদি আমি এখন আমার হাতে লেখা দেখতে পাচ্ছি। যে সে বলছে যে ফরচুন লাইন যেগুলো ছিল someone has erased। এখন ওরা, ও মেয়েটা যেটা বলছিল যে স্পিরিটের ভাষা, অ্যাকচুয়ালি স্পিরিট জিনিসটা এটা ক্যাথলিকরা বলে, হলি স্পিরিট জিনিসটা ক্যাথলিকরা বিলিভ করে। ওরাও যেটা বলছে যে দুইটা স্পিরিট আমার উপর আছে, বা এইটা সেই আগের ব্যাপার। and they have erased all my fortune lines, and তারা সবসময় চেষ্টা করছে আমার একটা মানে ক্ষতি করার। and as a result সে মেয়ে যেটা বললো যে I never can be a good son, I never can be a good dad, I never can be a good brother, I never can be a good friend, or I never can be a good husband. So একটু অদ্ভুত লাগলো। অদ্ভুত লাগার উচিত, মানে সেটা স্বাভাবিক। যাই হোক, আমি 2008 তারপর দেশ ছেড়ে চলে সাধারণত মানে এরকম নেগেটিভ কিছু হলে যারা বোঝেন বা যারা দেখেন তারা সাধারণত বলেন না। এবং আমি যেটা বলবো যে যারা দেখেন, মানে যারা এই যে বন্ধু বান্ধব এরকম শখ করে যারা হাত দেখে, আমি এই কথা সূত্রে একটু বলবো, যদি আপনারা আসলে এরকম কোনো কিছু পান বা বলেন, বোঝেন, তারপরেও সেটা বলা ঠিক না, আসলে বলা উচিত না। আমি এটা মনে করি একদম ইম্প্যাক্ট পড়ে, এবং মনে হয় কি যে ওই দিকে কিছুটা ডাইভার্টেড হয়ে যায় মানুষটা। তো এটা কখনোই বলা উচিত না, নেগেটিভস গুলো
বলা উচিত না। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ইন্টারাপ্ট করার জন্য, যে ইন্টারেস্টিং ঘটনা যেটা ছিল যে আমি 2000 লাস্টের দিকে চলে গেছিলাম, কিন্তু লাস্টের দিকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা মানে অদ্ভুত একটা মজার জিনিস ছিল যে প্রতি শবে রাতে আমরা ফ্রেন্ড মিলে একসাথে বের হতাম। সো দেখা যাচ্ছে হয়তো আমরা নামাজ পড়তাম রাত 12টা-1টা পর্যন্ত, তারপর যেটা আমরা করতাম ফ্রেন্ডরা মিলে ঘুরে বেড়াতাম। কিন্তু আমাদের ঘুরে বেড়ানোর জায়গাগুলো ছিল অদ্ভুত। যেমন আমরা চলে যেতাম হচ্ছে মিরপুর 1 নম্বর মাজারে, হয়তো সেখানে রাত 12টা-1টা মানে 12টা থেকে 3টা পর্যন্ত কাটাতাম। কাটানোর পর আমরা ডাইরেক্ট চলে যেতাম আজিমপুর গোরস্থানে, সেখানে ভোর হওয়া পর্যন্ত আমরা কাটাতাম। তো দেখা গেছে আমি দেশের আগে 2 থেকে 3টা শবে রাত এভাবে কাটিয়েছি। লাস্ট শবে রাতে আই ক্যান রিমেম্বার, মানে লাস্ট যে শবে রাতে আমি দেশে করেছিলাম, আমার ফ্রেন্ডরা সব মানে সব ফ্রেন্ড এক জায়গায় আছে, আমি আলাদা ছিলাম। আমি আজিমপুর আমাকে যত খেলা আছে আমি অলমোস্ট কভার, সবগুলা কবর আমি কভার করার চেষ্টা করেছি। সবগুলা কবর সামনে আমি যে একটু একটুকে দাঁড়িয়েছি, এবং একটা অদ্ভুত বিষয় যে প্রত্যেকটা কবরের সামনে আমি আলাদা আলাদা গন্ধ পেয়েছি, আলাদা আলাদা গন্ধ। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে দেখ তুই গন্ধটা পাস কিনা। ফ্রেন্ড বলে এখানে আগরবাতি জ্বালানো আছে, গাঁদা ফুলে মালা দেওয়া আছে, এগুলা গন্ধ হতে পারে। আলো না, ইটস ডিফারেন্ট স্মেল। ও, তার মানে আপনি শুরু থেকেই মাজারে বা মানে এই যে কবরের গোরস্থানে যে ধরনের গন্ধ পাওয়া যায় সেই ধরনের গন্ধ কখনোই পেতেন না, বা বাসাতে যেটা পেতেন সেটাও ঠিক এই লোবান বা বাসে আমি যে টাইপের গন্ধটা পেতাম এটা ডিফারেন্ট গন্ধ, এটা আবার এখানে আবার একদম আলাদা। হ্যাঁ, কবরে আলাদা গন্ধ। কথা হচ্ছে প্রত্যেকটা কবরে গন্ধ আলাদা। আই ক্যান ডিফার, প্রত্যেকটা কবরে আলাদা আলাদা গন্ধ। ওকে, আই ক্যান ডিফার। ওই রাতে ভয় পাইনি অ্যাকচুয়ালি, আমি জিনিসটা এনজয় করছিলাম, যে একমাত্র আমি পাচ্ছি প্রত্যেকটা অদ্ভুত লাগছিল, ব্যাপার মজা লাগছিল জিনিসটা অ্যাকচুয়ালি। সো তারপর যখন লন্ডন চলে গেলাম, লন্ডন যাওয়ার পর হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ হলে বিজি লাইফ ছিল, আমি আমার স্টাডিজ ছিল। অদ্ভুত যে জিনিস হলো, আমি আমার ইউনিভার্সিটি ডরমিটরিয়ামে থাকতাম না, কারণ ওখানে এক্সপেন্সিভ ছিল। আমি যেটা করতাম, আমি ফ্রেন্ডকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমার কয়েক ফ্রেন্ড মিলে। আমার রুমটা শেয়ার করতাম এক ফ্রেন্ডের সাথে। এটা হচ্ছে আপনার 2010 এর লাস্টের দিকের ঘটনা। ওই দিন আমার কোনো ক্লাস ছিল না, ওই দিন আমার কাজ ছিল না, আমি পুরো রিল্যাক্স মুডে ছিলাম। সারাদিন আমি বিছানায় রেস্ট নিয়েছিলাম, সুন্দর মতো ডিনার করে বিছানায় চলে গেছিলাম টাইমলি। আমার ফ্রেন্ড ওই দিন রাতে ছিল না বাসায়, সে পাশের ফ্ল্যাটে গিয়েছিল আমার এক ফ্রেন্ডের বাসায়। রাত 1টা-2টার দিকে হবে, আমি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে মানে আমাদের 2 ফ্রেন্ডের বেড পাশাপাশি, আমার বেড আমার ফ্রেন্ডের বেড পাশাপাশি, মাঝে ফাঁকা স্পেস। 1টা-2টার দিকে ঘুম ভেঙে দেখি আমার ল্যাপটপে গান বাজছিল, লাইট জ্বালানো ছিল, খুবই খুবই এটা মানে নরমাল। হ্যাঁ, সেটাই, মানে একদম নরমাল এবং খুব স্বাভাবিক একটা পরিবেশ। আমি তাকিয়ে দেখি জাস্ট খালি আমার ফ্রেন্ডের বেডটা হচ্ছে, আর ডান পাশে তাকিয়ে দেখি আমার ফ্রেন্ডের বেডে একটা মেয়ে বসে আছে, সেম মেয়ে যাকে আপনি এর আগে কয়েকবার চেহারা আমি কোনোবার চেহারা মনে করতে পারি না, কিন্তু ড্রেস আপ কেমন মনে থাকে, কারণ আর লাল টিপটা বলেন বা সাদা শাড়িটা বলেন, একটা জল মানে চোখে ভাসে আর কি। আমি তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু অবাক হলাম। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তুমি কোথায়? বলে আমি তেন অমুকের বাসা আছে, আমার আজকে রাতে আসবো না। বলে কোনো সমস্যা? আমি বললাম না সমস্যা না, তবে তুমি আজকে রাতে চলে আসো। ও বলে আচ্ছা ঠিক আছে, দেখে আমি আজকে চলে আসবো। আমি যে ফোনে কথা বলছি তখনও কিন্তু মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন ফোনটা রাখলাম, তারপর দেখলাম মেয়েটা ওই বিছানা থেকে উঠে আসলো, উঠেছে জাস্ট খালি আমার পাশে যে বিছানা, মানে আমার বেডের পাশে ওয়াল, সেই ওয়ালে সে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়েছি, সে কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না বা আমাকে টাচ করার চেষ্টা করছে না, কিছু না। আমি তাকিয়ে থেকে নিয়ে তারপর আমাদের কিচেনটা ছিল ডাউনস্টেয়ারে, আমি আমার কিচেনে গেলাম, কিচেনে যে চা বানালাম, চা খেলাম, চা কিনে আমার রুমে যখন ব্যাক করলাম, ব্যাক করে দেখি নেই। ওই রাতে আমি ঘুমাইনি, আমার ফ্রেন্ড ব্যাক করেছিল রাত 5টার দিকে। 5টার দিকে যখন সে ব্যাক করলো তখন তাকে কাহিনীটা বললাম, সে বিশ্বাস করলো না আর কি, হাসলো। বাট আমি দেখেছি সেম ঘটনা। এবং আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছে যে আমি এটা ভূত এফএম এর শুরুর দিকেও বলেছি যে এই একই ধরনের ঘটনা আমি ফিল করেছি। এবং আপনার যে বর্ণনায় যে কালো শাড়ি এবং লাল পাড়, না সাদা শাড়ি লাল পাড়, আমারটা আবার খুব অদ্ভুত টাইপের ছিল যে কালো শাড়ি লাল পাড়, এরকম ধরনের একটা। এবং আমি মানে মনে হতো যে হ্যাঁ ফিল করতে পারছি যে
এরকম ঘটনা ঘটছে, এবং আমি একজনের সাথে শেয়ার করেছিলাম ঘটনাটা। কি অদ্ভুত ব্যাপার যে তাকে আমার পুরোটা বলতে হয়নি, তার আগে সে নিজেই বলে ফেলেছিল যে আচ্ছা তাই নাকি, আপনার ঘটনা তো এইরকম, এবং কিছু সলিউশনও দিয়েছিল। সো আমি জানি না যে আপনার সেই সলিউশনে কোনো কাজ হবে কিনা, বা আপনারও আমার মতন কালো পোশাকের প্রতি, মানে কালো ড্রেসের প্রতি আগ্রহ আছে কিনা। একদমই পছন্দ করেন না, বাট আমি হচ্ছে অনেক বেশি পছন্দ করতাম। তো আমাকে বলছিলেন যেগুলো মানে এই কালারটা অ্যাভয়েড করতে। এনিওয়েজ, তো আমার কাছে যেটা মনে হয় যে ঘটনাগুলো খুবই 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 অদ্ভুত ধরনের ঘটনা, এবং মানে এটা আসলে ব্যাখ্যা চাওয়ার কোনো মানে হয় না। এটা সাইকোলজিক্যালি যদি চিন্তা করতে থাকি, হ্যাঁ, যখন এটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করতাম যখন দেশে থাকতাম। হ্যাঁ, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলবো যে দেশের বাইরে গেলে তখন একটা ভিন্ন পরিবেশ, সুন্দর গান বাজছে ল্যাপটপে, সুন্দর একটা দিন, আপনি সারাদিন রিল্যাক্স ছিলেন, সুতরাং আপনার ব্রেইনও টায়ার্ড না। তো এরকম মানে কিছু কিছু ঘটনা তো এরকম উদ্ভট থাকতেই পারে, পৃথিবীটাই অদ্ভুত। এবং এই যে আপনি যে 2 সংখ্যার কথা বললেন, আমার সাথে একটা ছেলে থাকতো, সেই ছেলেটা ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, ছিল সাউথ আফ্রিকান হোয়াইট, প্যাট্রিক্স। সো ওরা ছিল ক্যাথলিক। ও আমাকে কাহিনীটা বললো, ক্যাথলিকটা বিলিভ করে হচ্ছে আপনার হলি স্পিরিটে। আমাদের যেমন জিন, ক্যাথলিকদের সেরকম হলি স্পিরিট। সো প্যাট্রিক একটু পাগল টাইপের ছিল, একটু ফাঙ্কি। ওই স্টুডেন্ট ছিল না, কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল। আচ্ছা, ফাঙ্কি, ওইসব ব্ল্যাক ম্যাজিক এইসবের প্রতি তার ভালো আগ্রহ ছিল। আচ্ছা, সো একদিন গল্প চলে প্যাট্রিককে যখন এইসব বললাম, তো প্যাট্রিক এরকম, ওর যে স্টাইল, ওর হাত দেখতো না, একটু অন্যভাবে এসব যাচাই করতো। সে প্যাট্রিকও যাচাই টাচাই করে নিয়ে প্যাট্রিক আমাকে যেটা বলেছিল যে আমার সাথে 2টা হলি স্পিরিট আছে, ওর ভাষা যেটা, মানে সেই 2টা, সেও বলো 2টা আমার সাথে আছে না, সে বলছে আমার উপর প্রভাব আছে। আচ্ছা, 2টা হলি স্পিরিট। ওকে ওকে, সো আমাদেরকে আপনার মানে অলরেডি আপনার যে ঘটনা আপনি শেয়ার করেছেন, সেই ঘটনা অনেকের কাছেই ভালো লেগেছে, কেউ কারো কাছে খারাপ লাগেনি এখনো পর্যন্ত। তন্ময় লিখেছেন যে বস, মানে ভাই আপনার প্রবলেম তো খুবই অদ্ভুত। ওকে, আর এই নিশি লিখেছেন মুন্সিগঞ্জ থেকে যে স্মেলটা কি ধরনের ছিল, একটু কি এক্সপ্লেইন করা যায়, যে স্মেলটা পেতেন বাসায়, সেটা কি এক্সপ্লেইন করা যায়? জিনিসটা বললাম যে জিনিসটা দুর্গন্ধ না, আবার সুগন্ধ না, বাট একটু মিষ্টি গন্ধ, মানে সুদিং। আচ্ছা, ওকে। সো মানে এই ঘটনাটা আসলে মানে গন্ধটা ঠিক ভাষায় বোঝানো যায় না। আর আচ্ছা, একটা রাফি আমাদের SMS করে বলছেন, ভাইয়া এখনো কি আপনার সেই প্রবলেমগুলো হয়, যে প্রবলেমগুলো হতো? এটা তো লাস্ট 2010, সুতরাং 11, সুতরাং মানে ঘটনাগুলো এখনো চলছে, ঘটনাগুলো এখনো শেষ হয়নি। এবং আচ্ছা, তিনি যেটা বলছেন যে আচ্ছা না, নঈম যেটা বলেছেন যে কবরে গিয়েও মানে যে সমস্ত গোরস্থান যখন গিয়েছিলেন তখন সেম স্মেলটা পেয়েছেন কিনা, সেম না, তখন অন্য, তখন ডিফারেন্ট, একটা কবরে আলাদা আলাদা ধরনের। ওকে, সো আচ্ছা, সো অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করছেন, এই কোয়েশ্চেনগুলো আপনারা আরো পাঠাতে থাকবেন। আমরা যেটা বলবো যে আপনারা SMS করুন, আমাদেরকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি। ¿Qué, güey? Voot FM. রাইট, এত রাত্রে যদি প্রশ্ন করেন কে ওখানে, উত্তর মিলবে একটাই, সেটা হচ্ছে ভূত FM। আপনারা SMS পাচ্ছি আপনাদের, এবং SMS এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে কি বলে ধন্যবাদ দিব জানি না, ধন্যবাদই বলতে পারি। আফসার আমাদের সিলেট থেকে SMS করেছেন, নূর SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন যে সাফিয়া না শিফা SMS করেছেন, সুজন SMS করেছেন সোহাগ SMS করেছেন, আফরিন, এছাড়াও ফাগুন SMS করেছেন আমাদেরকে, তানভীর SMS করেছেন, ঘোষ কিলার SMS করেছেন, এছাড়াও আমাদেরকে আরো অনেকে SMS
এসএমএস করেছেন। সো যারা এসএমএস করতে চান তাদেরকে এসএমএস করার নিয়ম যে আরো একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের কাছে আরো অনেক 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 ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো মানে আজকে অনেক ঘটনা বলে শেষ করা যাবে না। সো আমরা আবারও চলে যাই আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছে তার কাছে। আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আমার নাম নজরুল ইসলাম। এখন আমিও শুনছি, আমিও লিসনার। ওয়ালাইকুম আসসালাম। আমি এসছি মতিঝিল থেকে। আমি হাবিবুল্লাহ বার কলেজে অ্যাকাউন্টিং এ অনার্স করছি, থার্ড ইয়ারে আছি। ওকে, প্রথমে সকলকে সরি বলে নিচ্ছি, কারণ গত 2-3 দিন ধরে আমরা একটু সর্দি ভাবতো, যার কারণে কোনো ব্যাপার না, একটু নরমাল আসছে। কোনো ব্যাপার না, আপনি তো গান গাইবেন না। আচ্ছা, যাক, ঘটনা আসলে আমার জীবনে অনেক ঘটনাই আছে। কারণ আমি ফার্স্টে আপনাকে বলছিলাম যে আমার বাবা, উনি তো একজন গ্রামের সাধারণত মুন্সি বলছিলাম, উনি মুন্সি বলে সকলে চিনে। উনি তো এই যদি কারোর ঘাড়ে ভূত লাগে তাহলে উনি এটা ট্রিটমেন্ট দেয় বা ভূত ছাড়ানোর। ভূত না জিন? কোনটা? জিন, সরি জিন। ওই জিনকে আমরা ভূত বলি, যেটা হচ্ছে যেটা খুব খারাপ টাইপের যেগুলো, ওগুলোকে ভূত বলা হয় সাধারণত। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে জিন ছাড়ানো যায়, ভূত ছাড়ানো যায় কিনা আমি জানি না। হ্যাঁ, সেটাই। যেমন উনি যখন এই ধরনের কাজগুলো করে, মানে যখন এই ধরনের কাজগুলো করে তখন ওই ইফেক্ট গুলা অনেক সময় আমাদের উপরে পড়ে। আচ্ছা, এটা অনেক ঘটছে, কখনো আমার আম্মুর উপরে, কখনো আমাদের উপরে, অহরহ ঘটে থাকে। তো আমার এই ধরনের অনেকগুলো ঘটনা আছে, কিন্তু সব থেকে আমার জীবনে নিজের ক্ষেত্রে সব থেকে বেদনাদায়ক যে ঘটনাটা, যেটা আমাকে এখনো খুব কষ্ট দেয় এবং ওই দিনটাকে আমি খুব স্মরণ করি, সেই ঘটনাটা আমি এখন আপনাদের সামনে বলবো প্লিজ। তখন হয়তো আমি খুব মনে পড়ছে না, ক্লাস 6 কিংবা 7 পড়ি। ওকে, তখন আমি আগে আমাদের বাড়ির লোকেশনটা বলি। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে যশোর শহর থেকে 8 থেকে 10 কিলো দূরে হবে, গ্রাম। আর সবাই তো জানেন যে গ্রামের বাড়িতে কেমন, সর্বদা গরু থাকে, ছাগল থাকে, সব জাস্ট গ্রাম্য পরিবেশে আমাদের। ঠিক আমাদের বাড়িটাও এমন। তো যখন আমি একজন গ্রামের ছেলে, গ্রামে থাকি, গ্রামের মতোই বাস করতে হয়, গ্রামের মতো সব কাজ করতে হয়। তো ওই বয়সে আমি যখন ক্লাস 7 পড়ি, তখন আমাদের বাড়িতে আমাদের একটা গাভী ছিল, খুব সুন্দর, এবং একটা বাছুর ছিল। এটা সাধারণত আব্বুই দেখাশোনা করতো, তবে যখন আব্বুর অনুপস্থিতিতে এটা আমি মাঝে মধ্যে দেখাশোনা করতাম। আচ্ছা, যেটা ঘটলো, ঘটনার দিন একদিন আব্বু এবং আম্মু দুজনে কোথায় যেন বেড়াতে গেছে। জাস্ট বড় ভাইয়াও বাসায় নাই, আর কেউ না, জাস্ট আমি আর আমার ছোট ভাই দুজনে বাসায়। ঘটনা ঘটছে বিকালবেলা। সাধারণত যখন সন্ধ্যা হয়ে যায় তখন কি করতে হবে, গাভীটাকে বাসায় আনতে হবে, তারপরে আদার যে কাজগুলা করতে হবে সেগুলাই করবো। আমি জাস্ট মাগরিবের আজানের 20 মিনিট আগে আমি আমাদের বাড়ির পাশে মাঠে গেছি গরু আনতে, আমাদের গাভীটা আনতে। ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে গাভীটা যেখানে বাঁধা হয়েছিল গাভীটা নাই। আচ্ছা, তখন তো আমি অবাক যে আমার গাভীটা গেল কোথায়। তখন বাসায় ব্যাক করি, বাসায় ব্যাক করে আশেপাশে পাড়ার সমস্ত বাড়িতে খোঁজ নি, কারোর বাসায় যাইনি, কেউ বলতেও পারে না। কিন্তু এখন তো আমি পড়ে গেছি দুশ্চিন্তায় যে আমি কি করব, যেহেতু বাসায় কেউ নাই, আমি একা, আর আমার ছোট ভাই ও তো অনেক ছোট, কি করব। তারপর যাক খোঁজাখুঁজি করলাম গ্রামের ভিতরে, মাগরিব আজান হলো, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে চিন্তা করলাম যে দেখি মাঠে আর একবার যাই, যদিও দেখে আসছি তবু আর একবার যাই। তখন হালকা হালকা অন্ধকার হচ্ছে মাত্র। আমি আমার ছোট ভাই, ওর নাম আব্দুল আজিজ, ওকে নিয়ে আমি মাঠের দিকে গেলাম। আচ্ছা, যখন মাঠে পৌঁছালাম তখন আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া ওই যে গরু। অর্থাৎ ঠিক সে বলতেছে যে মাঠের মাঝখানে গরুটা। আমি দেখছি যে আমাদের যে গাভীটা ও ঘাস খাচ্ছে আর বাছুরটা ছুটে বেড়াচ্ছে পাশে। তখন আমি কি করলাম, আমি ও ছোট ভাইটাকে নিয়ে আমি আস্তে আস্তে ওদিকে আগাচ্ছি। আচ্ছা, ঠিক আমি যতটা আগাচ্ছি গরুটা ততটা পেঁচাচ্ছে, ওদিকে দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে যে মানে দূরত্বটা বাড়ছে। কিন্তু আমার যে দূরত্বটা বাড়ছে এটা আমি খেয়াল করতেছিলাম, কিন্তু জাস্ট আমার একটা লক্ষ্য যে আমি গরুটা আনতে যাচ্ছি। এই করতে করতে যখন আমি ঠিক মাঠের মাঝখানে পৌঁছালাম তখন দেখি যে না, মাঠের মাঝখানে তো গরু নাই। আচ্ছা, আমাদের মাঠটা ছিল 2টা মাঠ, 2টা মাঠের ঠিক মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা পুরো ফাঁকা, ওই রাস্তার ওই পাশে একটা মাঠ, এই পাশে একটা মাঠ। এখন রাস্তার
ঠিক মাঠের মাঝখানে যে যখন দেখলাম যে গরু নাই, তখন আমি খেয়াল করে দেখলাম যে আমি যে আমার যে গাভীটা দেখছি ওইটা ওই যে দুই মাঠের মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তার উপরে। আচ্ছা, গরু, গাভী এবং বাছুর দুইটা দাঁড়ানো আছে। তখন আমি ভাবলাম হয়তো আগে ভুল দেখছি, হতেই পারে। তারপর শুধু ভুল দেখছি এটা ভাবলে হবে না, তারপর ভাবতেছি যে মনে মনে ভয় লাগছে কি দেখলাম না দেখলাম। আচ্ছা, তখন আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি মোটামুটি। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। আচ্ছা, সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি ওই রাস্তার দিকে যাচ্ছি। আমি রাস্তা থেকে গাভীটা নিয়ে আসি। ওকে। জাস্ট আমি রাস্তার পরে কাছেই পৌঁছানো দেখি রাস্তার পরে গরু নাই, আমার গাভীটা ওখানে নাই। আমি যেখানে এত সময় দেখছি, এতক্ষণ ধরে দেখছেন এবং এত কষ্ট করে আসলেন, তারপরে দেখছেন যে সেখানে নাই। তখন তো আমার কান্না ভাব। তখন আমি আমার যেই সূরাগুলো পড়তেছিলাম এগুলো একটু জোরে পড়া শুরু করছি। এখন ছোট ভাইয়া বললো, আমাদের ছোট ভাইটা, ও ভাই বলতেছে যে ভাইয়া গরু বা গাভীটা এখানে দেখলাম না রাস্তার পরে। বলছে হ্যাঁ। তখন কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, আমি অলরেডি 1 কিলো পার হয়ে আসছি। এখন যখন আমি দেখলাম ওর পরে নাই, তখন তো আমার অবস্থা এখন এমন অবস্থা যে আমি কি করি। আচ্ছা, তবু আমার কিন্তু এই যে 1 কিলো ব্যাক করে আসছি, এত দূরে আসছি, কিন্তু আমার একটা খেয়াল নাই। আমি আমার গাভীটা নিয়ে যাব, আমি গাভী দেখতেছি, গাভী নিয়ে যাব না কেন। পরে খেয়াল করলাম যে আমি যে গাভীটা দেখছি, আমি যে মাঠ পার হয়ে আসছি, এরপরে যে মাঠটা, ওই মাঠে ঠিক মাঝখানে গাভী। তখন ছোট ভাই বললো যে ভাইয়া গাভীটা ওখানে যাবেন? তখন আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যাবো কিনা। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার গাভী হয়তো আমি ভুল দেখছিলাম, আগে হয়তো অনেক দূর থেকে হয়তো ভুল দেখছিলাম, যার কারণে মাঠের মাঝখানে মনে হয়েছিল, কিন্তু আসলে মনে হয় গাভীটা ওই মাঠেই ছিল। আমি এটা মনে করে তারপরে আমার মনের ভিতরে কিন্তু ভয়, আমার চোখ দিয়ে কিন্তু অলরেডি তখন পানি পড়ছে। আমি ভয় তবুও এখন আগে যে স্পিডে কোরআন তেলাওয়াত করতেছিলাম আরো স্পিড বাড়িয়ে দিলাম এবং আমি হাঁটতেছি। হাঁটতে হাঁটতে যখন ওই মাঠের মাঝখানে পৌঁছালাম, তখন দেখি যে ঠিক গাভীটার কাছে পৌঁছাবো এমন সময় দেখি গাভী আর নাই। আচ্ছা, তখন দুই ভাই চিৎকার করার মতো অবস্থায়, কিন্তু ওইখানে। আচ্ছা, এটা কি হচ্ছিল? হঠাৎ করে কি চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়, নাকি দূরত্ব বাড়তে বাড়তে হঠাৎ করে দেখেন যে নাই? আমি প্রথমে যখন দেখছি তখন দূরত্বটা দেখছি যে আমার ওখানে আছে, ঠিক কাছাকাছি যখন পৌঁছানোর পরে দেখি না আর কই নাই। তো কি দেখছি এত সময়? তখন মনে হচ্ছিল যে আমি এত সময় যেটা দেখছিলাম ভুল দেখছিলাম। তখন আমি নিজেতে বলছি না আমি ভুল দেখছিলাম, এখানে মনে ছিল না। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন আবার আরেক জায়গায় দেখছি তখন বলছি না ওখানে তো আছে, অন্ধকারের ভিতরে সাদা গাভী দেখা যাচ্ছে। তখন ছোট ভাই বললো ভাইয়া কত দূর আসছেন? তখন আমি খেয়াল করে দেখি আমি অলরেডি 1.5 কিলো পার হয়ে আসছি। এবং এটা এমন জায়গা, ওখান থেকে যদি চিৎকারও করি আশেপাশের লোক অনেক হয়তো শুনতে পারবে না, এত মাঠের মাঝখানে। ওকে। তারপরে আমি কি করব, এখন হয়তো ফিরে আসতে হবে। হঠাৎ করে ছোট ভাইয়া বললো যে ভাইয়া বাম দিকে দেখেন, ওই যে গরুটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের বাম দিকে অনেকগুলো বড় বড় তাল গাছ ছিল, ওই তাল গাছের গোড়াতে বলছে ওখানে হয়তো কেউ বেঁধে রাখছে। যদিও মনে ভয়, তারপরে আমার গাভীটাকে খুঁজতে হবে। আমি ওদিকে হাঁটতে হাঁটতে গেলাম, কিন্তু ওই ঠিক সেম একই অবস্থা। যখনই গাভীটার কাছে যাচ্ছি, কাছাকাছি পৌঁছাচ্ছি, ওখানে কিন্তু দেখি নাই। ওখানে আবার জাস্ট এত সময় কিন্তু আমার মাথায় ছিল না যে আমি কিন্তু তাল গাছের, এবং জানতাম যে ওই তাল গাছের ওই এরিয়াটা খুব ভয়ঙ্কর। আচ্ছা, দিনের বেলা আমরা ওখানে যেতে খুব ভয় পাই, কিন্তু এত সময় কিন্তু মাথায় খেয়াল ছিল না। ওকে। যখনই আমি তাল গাছের গোড়ায় এসে দেখি যে আমার গাভীটা ওখানেও নাই, তখন কিন্তু আমার কি অবস্থা, আমি কি কান্নাকাটা করবো নাকি বাসায় ব্যাক করবো না গরু খুঁজবো, কি করবো আমি কিছু মাথায় আসছিল না সেই সময়। তখনই আবার খেয়াল করলাম যে আমি সে তাল গাছের গোড়ায়। তখন আমি চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেছি। আচ্ছা, যখন চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে এখন ছোট ভাইয়া বলে যে ভাইয়া চলেন বাসায়, হয়তো আমাদের কোন সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক তখন আমি একটু আমার সামনের দিকে তাকাই দেখি আমাদের ওই তাল গাছগুলার পরে একটা খাল ছিল, অর্থাৎ নদী থেকে ছোট যেগুলা খাল বলে ওগুলাকে, ওই খালে মাজা পানির পরিমাণ হবে
অল্প চিকুন, ঠিক খালের ওই পারে ঠিক সেম ভাবে গরু ঘাস খাচ্ছে, বাছুরটা ঘুরতেছে। এখন আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি পার হয়ে ওই পাশ থেকে গরুটা নিয়ে আসবো। আচ্ছা। এবং আমি হাঁটতে হাঁটতে খালের পাড়ে গেছি। পাড়ে যাওয়ার পরে এখন আমাকে যেতে হবে ওই মাজা পানি পার হয়ে, কিন্তু আমার ওই পাশে যেতে হবে। কিন্তু যখন আমি কিন্তু আমার কাছে সেন্স নাই যে আমি এই খালের ভিতরে যাবো, মাজা পানি ভেঙে আমি পাশে যাবো, আমার কিন্তু এটা চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যে আমার তো গাভী আনতে হবে, রাত হয়ে গেছে, বাসায় কেউ নাই, কে বা খুঁজবে, আমি তো খোঁজার একা। আমি যখন খালে নামবো, আমি কিন্তু অলরেডি আমার জুতাটা আমি হাতে নিয়ে ফেলছি। খালে যখন নামবো তখন হঠাৎ করে আমার মাথায় খেয়াল আসলো আমি কি করতে যাচ্ছি, এই মাজা পানির ভিতরে, এখানে তো আমার বিপদ করতে পারে। এবং আমি তখন আমি নিজেকে খেয়াল করলাম যে আমি তো অনেকবার দেখছি, এত সময় কিন্তু আমি এতটা এভাবে নোটেট করিনি যে আমি তো অনেকবার দেখে 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 এই পর্যন্ত আসছি। ওই পাশে যেটা দেখছি এটা তো শিওর যে আমার গাভীটা ওখানে আছে, এটা তো কোনো নিশ্চয়তা নাই, আবার সরে যেতে পারে, আরো দূরে চলে যেতে পারে। তখন আমি সত্যি রকম ভয় পেয়ে গেছি যে না আর যাওয়া যাবে না। তখন চিৎকার করে আমি জোরে জোরে ক্লান্ত করতেছি। এবং তখন আমি আমার ছোট ভাইকে বললাম যে ভাইয়া আর যাওয়া যাবে না, ব্যাক করো। তখন দুইজনে, এখন দৌড়াতেও পাচ্ছি না, আবার তখন তো 6-7 পড়ি, অনেক বয়সটা কম, ভয়ে দৌড়াতে পারছি না। ভাবছি যে দৌড়ালে যদি পিছন থেকে তাড়া করে, তখন আমাদের চিন্তা ভাবনা হয়তো এটা জিনটিন এই ধরনের কিছু হবে। পিছ থেকে যে তাড়া করে, খুব স্পিডে হাঁটতেছি। খুব স্পিডে হাঁটার পরে যখন অর্ধেক পথ চলে আসছি, তখন মনে হলো যে না একটু দেখি পিছনের দিকে কি ঘটছে। অনেকে আবার বলে যে পিছনের দিকে নাকি তাকাতে হয় না, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটলে পিছনের দিকে তাকাতে হয় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষই তাকিয়ে ফেলে। কারণ যেটা নিষেধ করা হয় সেটাই আমরা সবচেয়ে বেশি করি, এটাই স্বভাব। পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকানোর পরে দেখি ঠিক এরকম, এর আগে যতদূর দূরত্বে দেখতাম ঠিক এতদূর দূরত্বে দেখতেছি যে আমাদের গাভীটা আছে। কিন্তু আমি আর সাহস পেলাম না যে আমি এবার ব্যাক করবো, ব্যাক করে যে ওখান থেকে যে গাভীটা নিয়ে আসবো, এই সাহসটা আমার হলো না। কি করলেন আপনি তখন? ছোট ভাইকে বললাম যে চলো বাসায় যাই, এটা হয়তো আমরা হয়তো কোনো বিপদে পড়ে গেছি। কারণ তখন আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি যে কোরআন তেলাওয়াতটা করছি, এই যার কারণে হয়তো এটা আমাকে হয়তো কোনো এফেক্ট করতে পারতেছে না, সরে যাচ্ছে, আমাকে ঘোরাচ্ছে। তখন আমি আস্তে আস্তে কি বাসার দিকে ব্যাক করতেছি। ঠিক বাসার মাঠ পার হবো, ঠিক মাঠের পাশে একটা জঙ্গল আছে, বাগান, অনেকগুলা গাছ গাছ। ওইখানে ছোটবেলায় থেকে জানি যে ওখানে নাকি অনেকে রাত্রেবেলা দেখে আগুন ঘুরে বেড়াচ্ছে, আগুন হাঁটতেছে, অনেকেই এটাকে জানে। এবং আমরাও জানি যে ওই বাগানটা ভয়ঙ্কর। কিন্তু আমি যখন আসতেছি বাগানের পাশ দিয়ে, আমার তো এখন ওই বাগানের চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে আমি ওই যে গরুর গাভীর পিছিয়ে ঘুরছি, এখন আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, আমি ভয়ঙ্কর কিছু দেখে ফেলছি। তখন ওই বাগানের কাছে আসলেই দেখি বাগানের ভিতরে আমার গাভী আর বাছুর। আচ্ছা। কিন্তু আমার মাথায় তো যে আমার তো মাথায় চিন্তা যে ওইটা ঢুকে গেছে যে না আমার গাভী তো নাই, আমি তো ভুল দেখছি এত সময়, তাহলে এখনো যেটা দেখছি এটাও ভুল। আমি আর ওই বাগানের ভিতরে যাইনি। আমি তখন খুব নিজের গায়ের যতটুকু সাহস ছিল সেই সাহসটাকে নিয়ে আমি দ্রুত বাসায় আসি। বাসায় এসে আমার বাসায়, তখন তো বাসায় দেখি কেউ নাই, তখন বাসায় এসে চুপচাপ শুয়ে পড়ি। পরে অবশ্য অনেক রাত্রে ভাইয়া আসছিল, ভাইয়া আসার পরে ভাইয়াকে বললাম, আম্মা আসছিল, আম্মাকে বললাম, আম্মাকে বলে বলে তো আমি তো পুরো কান্নাকাটা করে সারা। তা পরের দিন যেটা হলো যে ওই যে আমি লাস্টে যখন দেখলাম যে বাগানের কাছে যে গরুটা, লাস্ট যেখানে দেখছিলাম আর বাগানের ভিতরে, ভয়ঙ্কর যে বাগানটার ভিতরে, ওইখানেই ছিল গরুটা। এবং ওখান থেকে পরের দিন সকালে ওই গাছের সাথে জড়ানো ছিল, ওখান থেকে পরের দিন সকালে গাভীটা আনা হয়েছে। এই হচ্ছে ঘটনা। আমি বলেন, এই ঘটনাটা যখন আমি গতকাল আমার এক বন্ধুর সাথে শেয়ার করতেছিলাম, আমাদের পাশেরই আমার সাথে একসাথে থাকে, ওর সাথে শেয়ার করা অবস্থায় ও ওই মাঠের কথা, ওই মাঠের একটা ঘটনা বললো যে সে শুনে আমাকে মনে হলো যে এটা লিসনারদের একটু এটা মনে হয় বলা যেতে পারে, ওই মাঠেরই। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে 1 বছর আগে, সরি আজ থেকে 15-20 বছর আগে থেকে প্রায় গত এটা মনে হয় 3-4 বছর ধরে অফ আছে, তার আগের বছরগুলাতে প্রতি রমজানের সময় ওই বিলে কে যেন খুব
গভীর রাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতো। ঠিক যে বিলটাই আপনি গেছিলেন? হ্যাঁ, ঠিক যে বিলটাই গেছিলাম। বাঁচাও বাঁচাও কে চিৎকার করতো এবং আশেপাশে এত জোরে চিৎকার করতো, ঠিক যা আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই শুনতে পেত। আচ্ছা। এবং কে বলতো, কোন সবাই এসে লাইট টাইট মারতো, কোনো মানুষ নাই, জাস্ট কয়েক মিনিট ধরে বাঁচাও বাঁচাও করে চিৎকার। পরে আমি অবশ্য ঘটনাটার কারণটা জানতে পারি। কারণটা যা শুনছি সেটা হচ্ছে যে অনেক আগে ওই মাঠে একটা লোককে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং সে নাকি রাত্রিবেলা এভাবে যখন থেকে কুপানো হচ্ছিল তখন নাকি সে খুব জোরে চিৎকার করতেছিল, বাঁচাও 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 বলে। সেইটা হচ্ছে কারণ, মানে সেই কারণে নাকি প্রতি রমজানের 20 তারিখে নাকি ওই মাঠে যখন শব্দ শোনা যায়। তার মানে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে সেই মাঠে গিয়ে এই ভয়ঙ্কর জিনিসটি এক্সপেরিয়েন্স করে আসতে পারেন। ওকে, সো আমার কাছে একটা মেইল আছে। ইমেলটা এসছে ইন্ডিয়া থেকে এবং তিনি লিখেছেন যে, হাই রাসেল, আমি ইন্ডিয়ার মালদা জেলা থেকে বলছি এবং আপনাদের SMS করছি। সাকিব, সুমন, জিবরান সবাইকে তৃতীয় শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি যেটা বলছেন যে রেডিও ফুর্তি ভূত FM খুব ভালো লাগছে। আমার নাম রেজাউল এবং কলেজের গণ্ডি পেরিয়ে SSC এক্সাম দিয়েছি। আমি যদিও চোখে ভূত দেখিনি, কিন্তু ছোটবেলায় স্কুল কলেজ লাইফে কিছু ঘটে যাওয়া ঘটনা মানে হয়েছে যেটার উত্তর আমি এখনো খুঁজে পাইনি। সেই ঘটনার সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করতে চান তিনি এবং তিনি বলছেন যে আমি ভৌতিকদের একটা ইনফরমেশন দিতে চাই তার আগে। সেটা হচ্ছে মানুষের 12টা রাশি আছে, তার মধ্যে যে সমস্ত ছেলে বা লোকে রাশি লিও অর্থাৎ সিংহ, তারা কিন্তু কখনো ভূত দেখতে পারবেন না, কিন্তু ভূতদের ডিস্টার্বটা ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন। তো এখন এরকম অনেক ঘটনা পরে তা কল করে তিনি আমাদেরকে বলতে চেয়েছেন বা ইমেল করে আমাদেরকে জানাবেন তার সেই ঘটনাগুলো, এবং তার মধ্যে ছোট একটা ঘটনা তিনি শেয়ার করছেন এবং তিনি বলছেন যে এই ঘটনাটি ঘুমালে, সে যখন ঘুমায় তখন বিশেষ করে রাতের বেলা তাকে মাঝে মাঝে পোপা চেপে ধরে এবং তিনি বলছেন যে যেন আমার মনে হয় যে আমার পুরো শরীরটা জোর করে চেপে ধরেছে। আমি ছটফট করে জোর দিয়ে চেঁচাবার চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না এবং তার ঘরে অদ্ভুত অদ্ভুত ধরনের সব ঘটনা ঘটতে থাকে। প্রতি রাতেই এরকম ঘটনা তাকে ফেস করতে হয় এবং তিনি বলছেন যে আমি রাতের লাইটের সুইচ অফ করে দরজায় খিল এঁটে ঘুমাই। রাতের বেলা মাঝে মাঝে দেখি যে সুইচ অন অফ এর পর পটাং পটাং মানে সুইচ অন অফ হচ্ছে এরকম ধরনের শব্দ তিনি শুনতে পান এবং ঘরের মধ্যে তিনি টেবিল, বাক্স, আলনা এবং দেয়ালের ভেতরে কিরকম যেন একটা খুটখাট শব্দ শুনতে পান। এরকম নানা ধরনের আজব শব্দ তিনি শোনেন। অথচ তিনি বলছেন যে আমি একাই আমার ঘরে থাকি এবং আমার ঘরে কারো ঢোকারও কথা না, এ ধরনের কোনো শব্দ শোনার কথা না। এরকম প্রতিনিয়ত অনেক আওয়াজ তিনি পান এবং তিনি বলছেন যে মাঝে মাঝে এরকম মনে হয় যে রুটি তৈরির আওয়াজ পাচ্ছি, আমি জলে পিতলের কলসির আওয়াজ পাচ্ছি, জলের গ্লাস উঠানোর শব্দ এবং কড়াইয়ের মধ্যে ওই যে চামচ নাড়ার যে শব্দ, এরকম ধরনের রান্না বান্না নানান ধরনের শব্দ তিনি অনুভব করতে পারেন এবং সাহস করে অনেকবার তিনি টর্চ নিয়ে গিয়ে দেখেন যে কেউ নেই, অথচ তিনি দেখেন যে শব্দগুলো হচ্ছে। তো এরকম ধরনের নানান রকমের কাহিনী হয়তো আপনাদের জীবনেও ঘটে এবং আপনারাও ফেস করেন এবং সেই ঘটনাগুলো নিশ্চয়ই আমাদের জানাতে চান। সেটা জানাতে হলে যেটা করতে হবে, আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা পরিচিত হব আরেকজন আমাদের গেস্ট যিনি রয়েছেন তার সাথে এবং সেই গেস্টের নাম বলুন প্লিজ। হ্যালো লিসেনার, আমি মাহমুদ কমল, আমি দেশ টেলিভিশনে আছি, স্পোর্টস রিপোর্টার। ওকে, সো আপনি টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার, তো যখন রিপোর্ট করেন তখন নিশ্চয়ই কোনো ভিত্তিহীন রিপোর্ট দেয়া যায় না, তাই না? হ্যাঁ, তা অবশ্যই। আমার যেটা মনে হয় যে আজকে ভিত্তিহীন কোনো কিছু শুনবো না আমরা, বরং ভয়ঙ্কর কিছু এবং ভিত্তি আছে এরকম কিছুই শুনবো। অবশ্যই, যেটা হচ্ছে যে তো আমরা এই ঘটনা শোনার আগে
এটা বলি নাই, একটা ছোট ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো যারা সঙ্গে আছেন তারা সঙ্গে থাকুন, স্টেট ইন টু রেডিও ফুর্তি। আমি তার আগে বলে দিই আমাদেরকে SMS করেছেন সৌরভ, SMS করেছেন আমাদেরকে আবু সুফিয়ান, SMS করেছেন আলামিন ভ্যাম্পায়ার, এবং আমাদের SMS করেছেন কি ভূত, আচ্ছা মিরপুর থেকে আমাদের SMS করেছেন ডেঞ্জার ম্যান, ফাজিল ভূত SMS করেছেন, হাসান SMS করেছেন, আমাদের SMS করেছেন হিটলার, এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের আরো SMS করেছেন শাকিল, এবং তিনি বলছেন ভাইয়া আমাদের সবাই প্লিজ, আমরা মুন্সিগঞ্জ থেকে যারা শুনছি তাদেরকে তিনি বলেছেন যে সবাইকে থ্যাঙ্কস জানাতে বলেছেন, সম্ভবত আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এছাড়াও অলি আমাদের SMS করে বলছেন যে ভাই আজকে প্রথম ভূত FM শুনছি, ওয়েলকাম টু ভূত FM, এবং এটা একটা খুব চমৎকার একটা প্যারানর্মাল ওয়ার্ল্ডের মধ্যে থাকা ভূত FM মানেই। সো মানে ইউ ক্যান স্টে হিয়ার, এবং রেগুলার শুক্রবারই আমরা একসাথে 11:59 শুরু করি, আপনারা ইচ্ছা করে জয়েন করতে পারেন। সালমান লিখেছেন, সালমান খান ভাই কি মানে কেমন আছেন মিস্টার খান? আমি আপনাদের নিউ ফ্রেন্ড, প্লিজ জোরে একটা ওয়েলকাম জানান, ওয়েলকাম টু ভূত FM। এবং সালমান খান দেখি বাংলাও জানে। রাফিদ লিখেছেন ভাইয়া টয়লেটে যেতে ভয় লাগছে, ভয় লাগলেও যান, যত বেশি ভয় লাগুক যান, নাহলে সারা রাত ভয় পাবেন। আর এছাড়া আমাদের আরো অনেকে SMS করেছেন এবং অনেকের SMS নিশ্চয়ই ওয়েট করছে। সো তাদের SMS এর জন্য বলবো যে SMS পাঠানোর সহজ একটা নিয়ম আছে, সেই নিয়মটা আগেও বলেছি, যারা এই মুহূর্তে জয়েন করেন তাদেরকে বলবো ভূত FM SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবে 9840 নাম্বার। যারা ইমেল করতে চান তারা ইমেল করতে পারেন। ইমেল করার নিয়মটি হচ্ছে ভূত FM BHOOTFM@radiofurti.fm। অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা কোনোভাবেই, মানে এটা একদম বিশেষ দ্রষ্টব্য, ফোন নাম্বারটা কোনোভাবেই ভুতুড়ে হওয়া চলবে না, যেটাতে আপনাকে পাওয়া যাবে সেরকম একটা ফোন নাম্বার দিবেন। এবং অবশ্যই উল্লেখ করলে আরো বেশি ভালো হয় যে স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন কিনা। স্টে টিউন, ফিরে আসছি একটু পরেই। Hi, I'm Babasha Siddiq, Airtel and Radio Furti First Youngster of the Month. All music are produced by Studio 58. জল কণা উড়ে যায় পথ ভুলে কে ভাই ভূত FM। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, চলছে ভূত FM। এখন অনেক রাত এবং আমরা কয়েকদিন ধরে খুব একটা দারুণ একটা ওয়েদার কাটাচ্ছি, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা। আর আজকের রাতটা বেশ, আমি যখন আসছিলাম তখন বেশ গরমই ছিল, জানি না এখন কি অবস্থা। তবে বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, আজকে ভূত FM শোনার জন্য পারফেক্ট একটা দিন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ইনফ্যাক্ট আজকে, সে সময় মাঝে মাঝে দেখছিলাম যে হঠাৎ করেই বৃষ্টি হচ্ছিল, খুবই অল্প কিন্তু সামান্য বৃষ্টি হচ্ছিল। আমি জানি না সেই বৃষ্টি বেড়েছে কিনা, কিন্তু আমি জানি যে আপনারা সবাই ভূত FM আজকে এনজয় করছেন এবং আমি জানি যে আপনাদের অসংখ্য SMS এসেছে আমাদের কাছে এবং আপনারাও জেনে রাখুন সেই SMS গুলো ধীরে 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 আমরা পড়ব। আপন লিখেছেন ভাইয়া আজকে ভূত FM শুনতে একটু বেশি ভালো লাগছে। ওকে ফাইন। জুই লিখেছেন যে ড্যামরা থেকে যে ভাই আমি ফার্স্ট ভূত FM শুনছি, খুব মজা পাচ্ছি। আপনি তো ভাই অনেক সাহসী, ভয়ঙ্কর জিনিসের মধ্যেও মজা খুঁজে পান। থ্যাংক ইউ। আচ্ছা, ভূতের নাপিত লিখেছেন যে কিপ গোয়িং ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। এবং যাই হোক, আমরা যদি এরকম ভূত FM এ যদি আমরা এরকম ভূতদের মধ্যেও নানা প্রফেশনাল লোকজন পেয়ে যাই তাহলে দেখবো যে আমাদের জন্য অনেক সুবিধা, তাই না? মানে ভূতদের আর মানুষের ঘাড়ে চড়তে হবে না আর কি, দেখা যাবে যে নিজেরাই কিছু একটা করে খাচ্ছে। বাংলা ভূত লিখেছেন যে লালবাগ থেকে তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে আমার SMS টা পড়বেন না। ডেফিনেটলি, যে পড়ে ফেললাম আপনার SMS। হোসেন লিখেছেন রাজশাহী থেকে, ভাইয়া সবার নাম বলা হলো, আমার নামটা বলা হলো না। হোসেন হোসেন হোসেন, আমার মনে হচ্ছে হোসেন অনেক খুশি হয়েছেন। আচ্ছা, আমি গল্প বলতে চাই, শুভ লিখেছেন, শুভ কুমার মজুমদার, এবং তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে। সো ভাইয়া আপনাকে যেটা করতে হবে সেটা
হচ্ছে আমাদের আপনি যদি গল্পটা যেহেতু আপনি ঘটনা শেয়ার করতে যাচ্ছেন, সুতরাং আপনাকে SMS করতে এত বড় ঘটনা আপনি বলতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, ইমেল করতে হবে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm, which is BHOOTFM@radiofurti.fm, RADIO radio FOORTI furti.fm। এখানে আপনাকে ইমেল করতে হবে এবং ইমেলের সাথে অবশ্যই আপনার ঠিকানা, মানে ফুল নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা অবশ্যই কোনো ভুতুরে নাম্বার দেওয়া চলবে না, রাইট? যে নাম্বারে যে কোনো সময় ফোন করলে আপনাকে পাওয়া যায় সেরকম একটা নাম্বার দেবেন। আর যারা SMS করে জানাতে চান আপনার এক্সপেরিয়েন্সের কথা আমাদেরকে, তাদেরকে বলবো যে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের আরো একটা ইমেল ছিল, সেই ইমেলটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরো একজন, তার নাম হচ্ছে, আমি তার নামটা বলছি, তার নাম হচ্ছে জয়। তিনি সিলেট থেকে ইমেলটি পাঠিয়েছেন। তবে তার আগে আমরা আবারও ফিরে যাব আমাদের গেস্টের কাছে, যাকে আমরা তখন থামিয়ে দিয়েছিলাম। কমল, প্লিজ। থ্যাংক ইউ। তো আমার ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে প্রথমটাই বলি, যে আমি 2005-এ নওগাঁ গিয়েছিলাম। আমার সাথে আরো 4-5 জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম নওগাঁতে। তো সেখানে মানে এমনিতেই একটু অন্য কিছু এক্সপিরিয়েন্স করার জন্য গিয়েছিলাম ওখানে। তো যেটা হয় যে আমরা শহর থেকে অনেকটাই গ্রামে চলে যাই, যেটা হচ্ছে যে ওই গ্রামে বলতে গেলে একদম বিদ্যুৎ ছিল না। এমনও লোক খুঁজে পাওয়া গিয়েছে সেখানে যে কখনো তারা টেলিভিশন দেখেনি। হ্যাঁ, অনেক ভেতরের দিকে। তো ওখানে মাটির দোতলা ঘরও ছিল, যেটা আমাদের খুব মজা দিয়েছে আর কি ওটা। তো যেটা হয় যে অনেক ভেতরে চলে যায়, তো অনেকটাই দেখা যায় ওরা কৃষি কাজ করে, যেটা হয় যে 7টা কি 8টার দিকে হচ্ছে এটা অনেক রাত হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। তো যেটা হয় যে আমাদের কাছেও কেন জানি মনে হচ্ছিল সেটা অনেক রাত। তো আমরা তো তখন সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমরা ওদিকে যাব না। তো একটু করেই আমরা পরবর্তী চিন্তা করলাম হচ্ছে তাহলে থাকবো কোথায়। তো শেষে একজন বলছিল যে চল মসজিদে থাকি। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে তো আগে হুজুরকে ম্যানেজ করতে হবে। তো তখন আমরা একটা হুজুরের সাথে কথা বলি যে আমরা এরকম আসছি, আমরা জাস্ট একটা রাত স্টে করবো আমরা মসজিদে। ওকে। তো সে প্রথমে একটু করতেছিল, যে রাজি হচ্ছিল না। তো বলল যে ওকে ঠিক আছে। তো যেটা হয় যে আগে বলেছি যে বিদ্যুৎ ছিল না। তো মসজিদটা এমনিতেই খুবই সুন্দর ছিল, মোজাইক করা ছিল। তো এক পাশে যে ধানের মৌসুম ছিল, এক পাশে তাদের ধানের স্তূপ করা ছিল, বাড়ি বাড়ি থেকে ধান নিয়ে চলে আসে। তো আমরা অন্য পাশে, আমরা ডান পাশে মানে মিম্বারের ডান পাশে হচ্ছে আমরা 4-5 জন এক সাইডে শুয়ে আছি। তো রাতে মেবি হচ্ছে 2টা-3টা হতে পারে। ঠিক আছে। তো অনেক সময় হয় কি যে ঘুমে থাকলে হচ্ছে বোঝা যায় যে ঘরে যদি কেউ হচ্ছে ভেতরে ঢোকে, তাহলে বোঝা যায় যে হচ্ছে ঘুমের মধ্যে মাঝখানে বোঝা যায় যে কেউ হয়তো আসলো, এটা সেটা নাড়াচাড়া করছে, এরকম হয় অনেক সময়। হ্যাঁ। তো আমি যেভাবে শুয়েছিলাম, যে আমার একদম মানে চোখের সামনে দরজাটা ছিল মসজিদের। তো গরম হওয়ার কারণে ওগুলো সব খোলাই ছিল। তো হঠাৎ করে হচ্ছে মানে আমি কেন জানি মনে হচ্ছে, যেটা বললাম যে একটা কিছু দেখা যায়, ঘরের মধ্যে কেউ আসলে বোঝা যায়, টের পাওয়া যায়। তো যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছিল যে এই 7-8 জন একদম যুবক বয়সের ছেলে, মেবি হচ্ছে 12 কি 13 হবে, এরকম একটা বয়স। হ্যাঁ, সবাই হচ্ছে সবুজ পাঞ্জাবি টাইপের ছিল। পাঞ্জাবিটা কেমন হচ্ছে পুরোনো দিনে যেমন পাঞ্জাবি পরতো, একটু লম্বা কম, হাঁটুর উপরে থাকতো, এই টাইপের পাঞ্জাবি পরা, সবুজ, এবং পায়জামাটা ছিল সবুজ। তো যেটা হয় যে তারা ওই ফুটবল যেভাবে খেলে, খেলার আগে গলায় গলায় হচ্ছে যে ধরে থাকে, এরকম গোল হয়ে তারা এরকম ধরেছিল। ওকে। তো আমি এগুলো সব মানে আফসোস দেখছি, আমার কাছে মনে হচ্ছে এটা। তো হঠাৎ করে হচ্ছে যে এর মাঝখান থেকে একজন, সে হচ্ছে যে মিম্বর যেখানে থাকে মাঝখানটায় মসজিদের, তো ওই মিম্বরের দিকটায় সে মানে চলে আসছিল। তো বাকিরা যারা ছিল ওরা একটু হাতে ইশারা করে ডাকছিল যে ওদিকে যাওয়া যাবে না, ইশারায় এদিকে চলে আসো। তো সে হচ্ছে আবার ও রিটার্ন করে এই 7-8 জনের সাথে সে জয়েন্ট করলো। তো ঠিক ওই মুহূর্তে
মানে এমন একটা বিকট একটা আওয়াজ হলো যে আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে এরকম আওয়াজটা হলো, বিশাল একটা আওয়াজ। তো আমার যেটা মানে মনে হলো যে পুরো পৃথিবীটা কেঁপে উঠলো, এরকম একটা পুরো পৃথিবীটা জুড়ে চিৎকারটা শোনা গিয়েছে, এরকম একটা কিছু। আচ্ছা, চিৎকারটা কেমন ছিল? মানে মানুষের প্রচন্ড, হ্যাঁ মানে সমস্যার একটা চিৎকার, খুবই মানে বিকট। আচ্ছা, হ্যাঁ এখনো আমার এই চিৎকারটা মানে আমি অনুভব করি, শুনতে পারি, এরকম টাইপের মনে হয়। তো তখন যেটা হয় যে আমার তখন মনে হচ্ছিল যে এটা যদি হচ্ছে স্বপ্নই হতো বা এই টাইপের কিছু হতো তাহলে তো শুধু আমি একাই শুনতে পেতাম। আমার আশেপাশের যে বন্ধুরা ছিল তারাও সাথে সাথে হচ্ছে উঠে পড়লো, উঠে হচ্ছে বলতেছে কে কি স্বপ্ন দেখছে, হতে পারে স্বপ্নে থেকে হয়তো বা এত জোরে চিৎকার হতেই পারে, সেটা কে বলতেছে না আমি তো কিছু দেখি নাই, বা হচ্ছে আমি তো স্বপ্নে কিছু দেখতেছিলাম না, এই সেই আনতেন, কিন্তু চিৎকারটা এত জোরে কিভাবে হলো। তখন একজন হচ্ছে সে মানে বাইরে দৌড় দিয়ে চলে গেল যে কোনো প্রাণী আসলো কিনা যে একটা চিৎকার দিল। তো বাইরে গিয়ে সে মোটামুটি উকি ঝুঁকি দিল, বাট কিছুই দেখলো না সে। তো পরবর্তীতে যেটা হয় যে আবার আমরা সেই রাতটা হচ্ছে আমি কেমন স্তব্ধের মতো হয়ে গেলাম, যে আমার একটা জিনিস মনে হচ্ছে যেটা যদি শুধু আমিই দেখতাম তাহলে ওরা কেন ওইগুলো শুনবে। মানে আপনি যদি শুধুমাত্র ওই চিৎকারের শব্দে ঘুম ভেঙে যেত আপনার, তাহলে হয়তো এত ভয় পাওয়ার বা এত চিন্তা করার কোনো কারণ ছিল না। কিন্তু যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন এবং যেটা আপনার সামনে ঘটলো, মানে কিছুটা হচ্ছে নর্মাল হওয়ার ব্যাপার আছে, আবার কিছুটা প্যারানর্মাল। হ্যাঁ, মানে আপনি এইটুকু তো নিশ্চিত যে আপনি ওই সময় জেগেছিলেন, রাইট? হ্যাঁ, জেগেছিলাম, এবং স্পষ্ট হচ্ছে আমার মনে আছে এখনো, মানে এটা আমার লাইফে এটা মনে হয় যে আর মনে হবে, সবসময় মনে হচ্ছে একদম জীবন্ত ছিল জিনিসগুলো, রাইট? হ্যাঁ, একদম। মানে এরকম হয় না যে জিনিসটা স্বপ্ন দেখে জেগে উঠছেন, এরকম মনে হয় না? কারণ আমি যেটাই বললাম যে এটা যদি হতো যে আদার্স যারা ছিল আমার ফ্রেন্ডরা, ওরা যদি না শুনতো সেক্ষেত্রে আমি বিশ্বাস করতে পারতাম যে এটা আমি স্বপ্ন দেখেছি। বাট ওরা যখন হচ্ছে বললো যে কিসের চিৎকার, তখন আমার আর মানে বোঝার বাকি রইল না। এরপর হচ্ছে মসজিদে হতেই পারে এরকম, অনেক সময় এরকম আসে যে জিন নামাজ পড়তে আসে বা এটা হয়। তো পরবর্তীতে যেটা হয় যে মানে ঘুম থেকে আমার উঠার পরের দিন থেকেই যেটা হয় যে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি মানে দুনিয়াতে নাই। একটা আছে না, অনেক সময় মাথা ধরে যায় অনেকটা সাউন্ডের মধ্যে থাকলে, এরকম হয় যে আমি দুনিয়াতে নাই, কি করছি সেটা বোঝা যায় না, অনেক বোঝা যায় না। তো যেটা হয় যে ঠিক ওই রকম মনে হচ্ছিল, এবং আমার প্রতিটা স্টেপ যখন আমি দিচ্ছিলাম, এগোচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাঁচবো না। আচ্ছা, হ্যাঁ। ইভেন আমি যখনই ঘুমাতে যেতাম, তখন ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে আমি মানে দোয়া দুরুদ যা পারি আর কি ওগুলো পড়তাম। আমার কাছে মনে হতো যে এটাই হচ্ছে আমার শেষ রাত। আচ্ছা, ইভেন এমনও মনে হতো যে আমি সকালে ঘুম থেকে উঠেছি, এদিক সেদিক তাকাতাম যে মানে আসলেই কি হচ্ছে, আমি ইয়ে করছি কিনা, মানে জীবিত কিনা, এইরকম একটা কিছু হচ্ছে মনে হতো। হ্যাঁ, তো যেটা হয় যে আমার একটা হঠাৎ করে হচ্ছে একটা মানে মনে চলে আসলো যে অনেক সময় হয় কি যে শুনতাম মুরব্বীরা বলে যে মৃত্যুর 40 দিন আগে নাকি একটা যে মারা যাবে সে, আপনি তো অনেক দূর ভেবে ফেলেছেন, রাইট? সেটাই যেটা বললাম যে তো হচ্ছে যে আমি মানে এটাই একটু ইয়ে করার জন্য আমি এখন মনে আছে ওই ক্যালেন্ডারে হচ্ছে আমি সেদিন থেকে দাগ কেটে রাখতাম। আচ্ছা, যে দেখি কি হয়। তো মোর দেন হচ্ছে 55, 57 এরকম একটা ডে হবে যে আমার আমি দাগ কেটে রেখেছি, যে আমার সবসময় এরকম মনে হতো যে হচ্ছে মারা যাবো। তো এরপর থেকে হচ্ছে আর এটা হয় না। তো পরবর্তীতে হচ্ছে আমি রিসেন্ট যে কোনো কারণে হোক একজনের সাথে কথা বলি, আমি হুজুরের সাথে যে এরকম হয়েছিল আমার লাইফে। তো সে হুজুর তখন বলল যে এটা মানে আমার যা মনে হচ্ছে যে সে বলল যে এটা একটা ভালো টাইপের জিন ছিল, যে সে একটা আসর টাইপের করেছে আর কি আপনার উপর, মানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, যেহেতু হচ্ছে এটা হয়েছিল। তবে এরপরে হচ্ছে আর তেমন ইয়ে হয়নি। তবে আমার সবচেয়ে হচ্ছে যেটা যে আমি নিজ চোখে একদম দেখেছিলাম জীবন্ত। এছাড়াও হচ্ছে কোরবানির ঈদে একটা ছোটখাটো ঘটনা হয়, ছোট্ট ঘটনা। আমাদের এখন যে বাসাটাতে আমরা উঠেছি 2-3 মাস হয়, একটা কলোনির মধ্যে, এটা জুটমিল, রূপগঞ্জে এবং হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জে। তো আমরা এই কলোনি থেকে এক বাসা থেকে আরেক বাসায় হচ্ছে আমরা জাস্ট উঠেছি আর কি। তো এখন যেখানে উঠেছি সেখানে 3 তলা। তো এইবার এই কোরবানির ঈদে যেটা হয় যে আমি রাত 1টার দিকে
টিভি দেখে ঈদের অনুষ্ঠান দেখে হচ্ছে আমি শুয়েছি। আমার ছোট ভাই আছে, একসাথে শুই, তো ও আগেই ঘুমিয়ে গেছে। তো আমি এত রাত পর্যন্ত অনেক সময় দেখা যায় অফিস থেকেও হচ্ছে আমি নর্মালি 2টা-3টার দিকে হচ্ছে আমার ঘুম শুরু হয় আর কি, শুতে যাই। তো তখন টিভি দেখে চিন্তা করলাম শুয়ে পড়ি, তো শুলাম, বাট হচ্ছে যে ঘুম ধরছিল না। তো আমি তখন হচ্ছে আমার একটা মোবাইল আছে, তো মোবাইল হচ্ছে আমি গেমস খেলছিলাম। তো আমাদের যে রুমটা, আমি আমার ছোট ভাই যেখানে থাকি, সেটা হচ্ছে যে দক্ষিণ দিকে আমাদের রুম, একদম পেছনের দিকেই উত্তর দিকে হচ্ছে আব্বা মা থাকে, আর হচ্ছে পশ্চিম দিক হচ্ছে আমার রুমের সাথেই আছে আমাদের বারান্দাটা। তো আমি গেমস খেলছি, অনেকক্ষণ ধরেই খেলছি আর কি। তো হঠাৎ আমার রুমের দরজাটা হচ্ছে আবার চাপানো, লাগানো না, চাপানো আর কি। তো হঠাৎ হচ্ছে যে এরকম সময় শুনছি যে হচ্ছে একদম মানে পায়ের আওয়াজ, মানে হিল পরে হাত টেলে এরকম আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ মানে আমার রুমের দিকে আসছে, এবং এসেই সাথে সাথে হচ্ছে দরজাটা খুলে ফেললো। দরজা খোলার তো একটা আওয়াজ হয়, তো দরজাটা খুলে ফেললো। তো ওই মুহূর্তে আমি একটু, যে আম্মা হয়তো ঘুম থেকে উঠছে, এখন যদি দেখে আমি গেমস খেলছি তাহলে ধমক টমক দেবে। তা আমি ঘুমের ভান ধরে হচ্ছে একটু আটো হয়ে শুলাম। তো এর মাঝখানে হঠাৎ করে হচ্ছে মানে শেষ, শব্দ শেষ, দরজা খোলা এই পর্যন্তই। তো হঠাৎ করে যেটা মানে আমার কাছে একটু আনইজি লাগলো আর কি, যেটা হচ্ছে যে যেটা বললাম যে আমার পিছনের রুমটাই হচ্ছে আমার আব্বা মা থাকে ওখানে। তো ওর ডান আর হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে আমাদের বারান্দা। তো আমার যেই পায়ের আওয়াজটা যেটাকে আমি বলছি, সেটা হচ্ছে যে ওনাদের রুমের দিকে না গিয়ে সেটা হচ্ছে বারান্দার দিকে গেল, আপনার বারান্দার দিকে গেল। ওকে, বারান্দার দিকে গেল, এবং সেটা হচ্ছে জাস্ট 3টা আওয়াজ হলো, ঠক ঠক ঠক, হিল জুতা পরার যে আওয়াজটা। তো এতটুকু পর্যন্তই। তখন হচ্ছে আমার ভিতরে কেন জানি একটা শিউরে উঠলো যে আমার তো হচ্ছে হিল জুতা পছন্দ করেন না উনি, পরেন না সেটা, কিন্তু সেটা মানে হিল জুতার আওয়াজ কেন হলো। এরপরে কি হয়েছিল? এরপরে হচ্ছে যে যেটা পরবর্তীতে আমি রাতে মানে সকালে ঘুম থেকে উঠে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা তুমি কি এই টাইপের কিছু, তুমি রাতে ঘুম থেকে উঠেছিল, আমার রুমে গিয়েছিল? বললো যে না, আমি যাইনি। এটা হচ্ছে যে ওই বিল্ডিংটার যে বললাম। কিন্তু আপনি তো যে দরজা কি খোলা ছিল, আসলেই দরজা? হ্যাঁ, দরজাটা আমি খোলা পেয়েছি। সেটাই হচ্ছে বেস্ট পার্ট। আমি সেটাই বলছি, সেটা আমি মনে করে দিতে যাচ্ছি যে আপনি যখন বারান্দায় দিয়ে গেলেন এবং সকালবেলা যখন আপনি যখন ফলো করেছিলেন ব্যাপারটা, তারপরে দেখেছিলেন যে দরজাটা খোলা, কিন্তু দরজাটা খোলার মতো কেউ ছিল না। দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট না? সেটা মিস করে গেছিলেন। হ্যাঁ, মানে হিলের সাউন্ড পেয়েছেন তিনি, এবং হঠাৎ করে এরকম সাউন্ড পেয়েছেন, এবং মনে হচ্ছে যে কেউ যেন হেঁটে চলে গেল, এবং তিনি যখন পরে চেক করতে যান তখন দেখেন যে হ্যাঁ সবই ঠিক আছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু বন্ধ দরজাটা খুলে গেছে। এটা ছিল ঘটনা। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে আরেকজন মানুষ এসে যোগ দিয়েছেন, তার নাম হচ্ছে জিবরান ভাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জিবরান ভাই, আমি একটা প্রবলেমে পড়েছি। প্রবলেমটা হচ্ছে এইরকম যে আপনি যে পুরস্কার ঘোষণা করেছিলেন, গতদিন একজন এরকম পুরস্কারের জন্য আমাকে মানে আমরা বললাম যে ইমেল করতে। আজকে সেই ভুল কিন্তু করব না। অনেকগুলো ইমেল পেয়েছি অনেকজনের নাম থেকে, আমি সেই এবং সেই একই, হ্যাঁ, মানে সেই টোকাই ভূত নাম দিয়ে অনেক নামের, আমি টোকাই ভূত নাম দিয়ে আপনাদের SMS করেছিলাম, আমি টোকাই ভূত নাম দিয়ে SMS করেছিলাম, অসংখ্য SMS পেয়েছি এবং ইমেল পেয়েছি, এবং আমি আসলে খেয়ে হারিয়ে ফেলেছি। এবং এবার থেকে এই ভুল হবে না, এবার থেকে এখান থেকে আমরা একদম পুরোপুরি ধরে ফেলবো, যেটা ভালো লাগবে একদম সঙ্গে সঙ্গে, যেটা ভালো হয়েছে সেটা। হ্যাঁ, এবং আমরা এখান থেকেই সেই নাম্বারটা কালেক্ট করে ফেলবো। হ্যাঁ, নাম্বারটা নিয়ে নেব, এবং এখান থেকে আমরা নাম্বারটা কালেক্ট করবো, এবং সেই জন্য আপনাদের হেল্প চাইবো। সেটা হচ্ছে জিবরান ভাই যেহেতু এখানে উপস্থিত অলরেডি, তো আপনারা আপনাদের নামগুলো পাঠাতে শুরু করুন এখন দ্রুত, যদিও অনেক লেট করে ফেলেছি। এবং জিবরান ভাই যেভাবে কষ্ট করে এসছেন, সেজন্য সবাই ইনজার্ড, পড়ে আছে। আমি মানে আমার পায়ের অবস্থা শেষ, শুটিং করে মানে সকাল 8টা থেকে শুটিং শুরু করছি, পরের দিন ভোর 6টার সময় যে শেষ হয়েছে। পায়ের উপর দাঁড়াচ্ছিলাম, একবারও বসি নাই, কিছু না।
বাট থ্যাঙ্কস আসার জন্য। তারপর 9 তলা ক্লাইম করা, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট আমি চেষ্টা করবো যে এরপর থেকে যেন এরকম ঝামেলা না হয়। আচ্ছা ফাইন, আপনারা নাম পাঠাতে পারেন আপনাদের সেই ভয়াবহ নামগুলো, এবং নামগুলো আসতে শুরু করেছে অলরেডি। জীবন ভাই আপনাদের নামের দিকে চোখ রাখছেন, এবং যে নামটা হবে সেই নামটা জীবন ভাই আপনি কালেক্ট করে সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে শাউট লিখতে হবে, SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। অলরাইট, আমরা চলে যাব আবার আমাদের প্রথম যিনি গেস্ট তার কাছে, এবং আশিক ভাই আমাদের নতুন কিছু শোনাবেন। এবং আমি বলেছিলাম যে অসাধারণ মানে ভাবে তিনি বলতে পারেন, এবং অসাধারণ ঘটনা তার সাথে ঘটে। জীবন ভাই মানে খুবই উইয়ার্ড কিছু ঘটনা এবং খুবই অদ্ভুত কিছু এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়েছেন আশিক, এবং আমরা জীবন ভাইয়ের সাথে পরে আমি আশিকের একটা মানে এই শো শেষ করেই আমরা দুজনকে মিট করিয়ে দিব, এবং নেক্সট উইকে জানাবো যে জীবন ভাই আশিকের সাথে কথা বলে কি বলেছিলেন আপনাদের। সো স্টে টিউন। এবং মানে জীবন ভাই একটা ব্যাপার সবসময় আপনারা শোনেন যে সুমন ভাই সবসময় বলে যে জীবন ভাই মানে ফিল করতে পারেন ব্যাপারটা খুব খুব দ্রুত, এবং মানে হয়ে যায় খুব মানে দ্রুত হয়ে যায়, সেটা জীবন ভাইয়ের জন্য অনেক সহজ ব্যাপার। তো আমরা শোর পরে দুজনের একটু কথা বলিয়ে দিব, এবং নেক্সট উইকে ডেফিনেটলি আমরা শেয়ার করবো আপনাদের সাথে যে কি বলেছিলেন। রাইট, আমরা শুনি ঘটনাটা। হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার, সেকেন্ড টাইম কথা বলার। এর আগে আমি ডিসকাস করেছিলাম আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে। এখন রাসেল ভাই বললো যে আরো কিছু যদি থাকে ইন্টারেস্টিং, সো আরো কিছু ইন্টারেস্টিং যেটা ছিল আমি ওনাকে বললাম পরে অফ ইয়ারে যে আমার কিছু ফ্যামিলির লোকজন যেসব ফেস করেছে, সো উনি বললো যেগুলো শেয়ার করা যায়। সো সেটা আমি শেয়ার করছি, ছোটখাটো দুই একটা ঘটনা। যেমন যখন আমি হচ্ছিলাম লাইক when my mom was pregnant, তখনকার ঘটনা সেটা যে অ্যাকচুয়ালি আমি সেটা বলেছিলাম কিনা আমার খেয়াল নাই, যে লাইক উই আর দ্য কনভার্টেড মুসলিমস, লাইক না আপনি বলেন না। হ্যাঁ, বলিনি। তাহলে সেটা আমাদের 3-4 পুরুষ আগে তারা ছিল হিন্দু, দেন সেখান থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে। সো দেখা যাচ্ছে যে আমাদের যে গ্রামে যে পুরনো বাড়িটা, সেখানে যে আমাদের যে কালী মন্দির ছিল বা শ্মশান ছিল সেটা এখন এক্সিস্ট। সো আমরা ওটা ভাঙিনি, বা দেখা যায় যে কালী বাড়িটা বা শ্মশানটা গ্রামে হিন্দুরা ইউজ করে যাচ্ছে। ওকে। সো যখন আমি হয়েছিলাম লাইক সেটা 86 এর ঘটনা, তখন আম্মা দেশে বাড়িতে গেছে, তখন আমি হইনি আর কি। তো যাওয়ার সময় তখন তো অনেক পুরনো, ওই টাইমে তো মানে ট্রান্সপোর্ট এত ভালো ছিল না। সো দেখা যাচ্ছে যে গঞ্জ থেকে নেমে হেঁটে হেঁটে আমাদের বাসা থেকে যেতে হতো, এবং হেঁটে যেতে হলে সেই শ্মশানের পাশ দিয়ে হেঁটে যেতে হতো। আচ্ছা। তো সেটা ছিল সন্ধ্যার টাইমে, এবং আম্মার কথা অনুযায়ী উনি তো পরে গল্প করেছেন যে উনি যখন শ্মশানের পাশ দিয়ে হেঁটে যখন বাসার উপরে উঠলেন, তখন উনি ফিট খেয়ে গেছিলেন, বিকজ প্রচন্ড শব্দ, এরোপ্লেনের শব্দ না কানের মধ্যে, এবং উনি এরকম আনকনসিয়াস মাইন্ডে ছিলেন যতক্ষণ মানে যতদিন পর্যন্ত আমি না ছিলাম, এবং ওই টাইমে উনি কাউকে চিনতেন না। আচ্ছা। মানে একটু ফিউরিয়াস ছিলেন, বা যেটাই বলি না কেন আমরা ছিলেন, বাট আমি হওয়ার পর থেকে উনি নর্মাল হয়ে গেছিলেন। ওকে, এটা একটা ঘটনা। তারপরে ঘটনা যেমন তারপর তো আমি তো হয়েছিলাম বরিশালে, আমাদের বাসা ছিল তখন বরিশালে। সো বরিশালে যে বাসাটা ছিল সেটা একতলা বাসা ছিল, সামনে একটু জায়গা নিয়ে, আর রান্নাঘরটা ছিল আলাদা জায়গায়, মানে মেইন বাসা থেকে রান্নাঘরটা আলাদা জায়গায়। সো যেটা ঘটনাটা হয়েছিল সেটা এক দুপুর বেলায় আম্মা আমাকে নিয়ে হয়তো ঘুমিয়েছিল, হঠাৎ একটা শব্দ রান্নাঘরের দিক থেকে, বিশাল শব্দ। তা আম্মা যখন রান্নাঘরের দিকে ছুটে গেলেন, যে দেখা যায় রান্নাঘরের ফ্লোর থেকে লাইক 3 ফুট আর 4 ফুট অ্যাবভ একটা আগুনের গোলা লাইক নীল কালারের, সেটা ভাসছে। এবং ঘটনাটা দেখে নট অনলি আম্মা ঘটনাটা দেখেছে, ঘটনা দেখার পরে দেখা গেছে যে ওই পাড়া বা মহল্লে যত লোক ছিল, লাইক অলমোস্ট বাজার পুরো বরিশালের, কারণ এটা ছিল সাগরদী বাজার, অলমোস্ট দেখা যায় সাগরদী বাজার সবাই দেখেছে ঘটনাটা। এবং আগুনটা ছিল এক্সিস্ট করেছে সন্ধ্যা পর্যন্ত। পরে আর এটা এগেইনস্টে আমার আব্বা বিভিন্নভাবে এক্সপ্লেনেশন দেয়, যেমন আপনি বলছিলেন যে একদমই বিশ্বাস করেন না, আমি একদমই বিশ্বাস করেন এসব। যেন আব্বার এক্সপ্লেনেশন যেটা ছিল, আমাদের বাসা ছিল 71-এ কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, কারণ আমার আব্বা তখন কাজ করতো আপনার পিডব্লিউডিতে। সো হয়তো পাক আর্মিরা মানুষকে মেরে হয়তো রান্না করে এখানে পুঁতে রেখেছিল, সেটা এগেইনস্টে কোনো মিথেন গ্যাস আসছে, হতে পারে, ইট ক্যান বি মেবি। আমি মোটে বলেছিলাম যে ন্যাচারাল বা এটা লজিক্যালি
বিচার করার দায়িত্ব আপনাদের, দর্শকদের। আর সময় তো আছে, তাই আর একটা লম্বা একটা গল্প বলা যায়, এটা ইন্টারেস্টিং একটা গল্প, বাট লম্বা। আমরা কি লম্বা কোনো ঘটনা যাবো, তাহলে একটা ব্রেক নেই না, ছোট্ট একটা ব্রেক নেই, তারপর আবার ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি। আর যারা SMS করতে চান তারা লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট্ট একটা গানের পরে ফিরে আসছি এক্ষুনি। Voot FM. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM। আর এত রাত্রে যদি প্রশ্ন করেন যে কে ওখানে, তাহলে উত্তর আসবে একটাই, ভূত FM। সো আপনারা SMS পাঠাচ্ছেন, থ্যাংক ইউ, এবং SMS পাঠাচ্ছেন এবং এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আরো একবার জানিয়ে দিচ্ছি SMS করার নিয়মটি, আর সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। এইভাবে SMS করে যারা সফল হয়েছেন তারা হচ্ছেন বান্দরভূত, তারা হচ্ছেন জিন প্রেসিডেন্ট, ওকে, আমাদেরকে SMS করেছেন কমলাভূত, আমাদেরকে SMS করেছেন ওয়ালিদ, আমাদেরকে SMS করেছেন এছাড়াও জলি, উনো মানুষ SMS করেছেন গলাকাটা ভূত, SMS করেছেন ভূত স্টার, ইটার্নাল ভূত SMS করেছেন জাবির, এছাড়াও শাকচুন্নি SMS করেছেন আমাদেরকে, বাঙালি জিনের প্রেতাত্মা SMS করেছেন, তারপরে আমাদের SMS করেছেন ঘর জামাই ভূত। বাবা, এটা তো মানে বিরাট একটা ব্যাপার, ঘর জামাই ভূত, মানে এই ভূতের কোনো বিনাশ নাই আর কি, এই ভূত সারা জীবন থাকবে এবং এই ভূতের কোনো তাবিজ কবজ কোনো কিছুতে কাজ হবে না। এনিওয়েজ, আমরা আরো একটা ঘটনায় চলে যাব এবং এই মুহূর্তে আমরা আবারও যাব আমাদের প্রথম যিনি আমাদের আশিক আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন, আশিকের কাছে আবারও যাচ্ছি। হ্যাঁ আশিক, শুনি আপনার সেই ভয়ঙ্কর ঘটনাটা। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি আমার লাস্ট ঘটনা, কারণ আমাদের সময় নেই, আমাদের আরেকটা গেস্ট আছেন, আমি শর্টকাটে ছাড়ছি। সেটা ঘটনা যেটা ঘটেছিল সেটা আমি আগে বলছি, আমরা খিলগাঁয়ে থাকতাম, খিলগাঁয়ের আগে যেখানে থাকতাম আমরা সেটা হচ্ছে রাজারবাগ অফিসার্স কোয়ার্টার ছিল। তখন আমি পড়ি ক্লাস 1 কি 2-তে, 1-এ পড়ি মোস্ট প্রবাবলি। ঘটনাটা আমার আবছা আবছা খেয়াল আছে, তারপরে বাসার লোকজনের কাছে যা শুনছি সেটা অনুযায়ী আমি বলছি। সো তখন আব্বা পোস্টিং ছিল ঢাকার বাইরে, তো দেখা গেছে যে আমরা ঢাকায় থাকতাম, আব্বা ঢাকা বাইরে থাকতো। সো আমরা ইউজুয়ালি 5 ভাই বোন, আমরা এই ছিল থাকতাম। তো আমার যত খেয়াল আছে, তখন যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন বিটিভিতে একটা সিরিয়াল দেখা তো ওশেন। সো আমরা খুব আগ্রহ নিয়ে দেখতাম রাত 9টার দিকে ওশেন, আমার খেয়াল আছে। সো আমরা সবাই মিলে ওশেন দেখছি। তো আমাদের বাসার ড্যামেশারে যেটা ছিল যে বেডরুমের সাথে লাগানো ডাইনিং স্পেস, লম্বা ডাইনিং স্পেস, আর ডাইনিং ওই পাশে হচ্ছে আপনার মানে সোজাসুজি গেলেই কিচেন। তো তখন একটা কাজের বুয়া ছিল, কাজের বুয়া ঠিক না, কাজের মেয়ে, কত বয়স হবে আপনার 13-14 বছর। আচ্ছা, তার নাম ছিল মিনু। তো দেখা গেছে যে মিনু, আমরা সবাই ওশেন দেখছি আর মিনু জানলার পাশে বসেছিল সারা টাইম। যখন আমরা সিরিয়াল দেখছিলাম মিনু জানলার পাশে বসেছিল। সে কি কারণে হাতে নেল পালিশ লিপস্টিক দিয়ে সব সাজুগুজু করে বসেছিল। সো যখন ওশেন টোশেন দেখা শেষ, তখন আম্মা যে মিনুকে মিনু ধমক দিয়ে বলে, বসে আছিস কেন, টেবিলে ভাত দে। তো মিনু কেমন করে জানি আম্মার দিকে তাকালো একটু অবাক হয়ে, এরকম করে না বলে নেই। সে ওই জানলার পাশ থেকে উঠে সে আমাদের ডাইনিং স্পেস, লম্বা ডাইনিং স্পেস, সেই লম্বা ডাইনিং স্পেস দিয়ে হাঁটতে হাঁটতে হাফ এসে পড়ে গেল ফিট। আচ্ছা, আম্মা তো তখন একা মানুষ, আম্মা তো ভয়টা পেয়ে গেল। আম্মা ভয়টা পেয়ে যে পাশে লোকজনকে ডাকলো, পাশে লোকজন আসার পরে বললো কি যে মৃগী ধরেছে না কি বললো, যে চামড়ার জুতা শুকালে ঠিক হবে না ঠিক হবে। তো দেখা গেলো তার নাকের সামনে যখন চামড়ার জুতা দাঁড়ালো সে ছটফট করছে। তো দেখা গেল যে তখন আমাদের যে কোয়ার্টারে যে পাম্প ড্রাইভার ছিল, ওনার নাম ভুলে গেছি আমি, ওই ভদ্রলোক একটু সব তাবিজ টুবিজ সব করতেন। তো ওই ভদ্রলোক আসলেন, আমাদের ওই রাজাবাগ পুলিশ লাইনের মসজিদের ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব এসে নিয়ে ওরা আরো কিসব করলেন, আমি তো অত খেয়াল নেই, আমি ছোট ছিলাম। তো করার পরে সবার বা গল্প শোনার পর যেটা আমি শুনেছি যে
মিনুর মুখ দিয়ে মানে একটা পুরুষ মানুষের ভয়েস বের হয়ে আসছে। আচ্ছা, পুরুষ মানুষের ভয়েসে এসে যেটা বলেছে যে, কারণ আমাদের কিচেনের পাশে ছিল একটা আম গাছ, সে পুরুষ মানুষ বলছে যে আমরা ওই আম গাছে থাকি, আমরা 7 ভাই 1 বোন এই টাইপের কিছু, আমরা ওই আম গাছে থাকি, এই মেয়ে সেজে গুজে বসেছিল কেন, আমি একে ছাড়বো না। আচ্ছা, তাহলে পজেসড হয়েছিল আপনি বলতে চাচ্ছেন, সামথিং লাইক দিস। ওকে, পরে ওই হুজুর বা ওনারা কিছু একটা করে নিয়ে বসে ছেড়ে দে, তো ছেড়ে দে বলবে ছেড়ে দিবে। এখন যে ছেড়ে দিবে তার প্রমাণটা কি করবে? সে ছেড়ে দেওয়ার প্রমাণটা যেটা বললো যে তখন আমাদের বাসায় একটা পিতলের কলসি ছিল, আমরা পানি রাখতাম। আচ্ছা, আপনি জানেন না কিনা, পিতলের কলসি কিন্তু অনেক ওয়েট হয় যখন সেটা পানি রাখা হয়। সো আমরা যারা একটা ফুল গ্রোন আপ ম্যান, তারা হয়তো পিতলের কলসি তুলতে কষ্ট হয়ে যাবে। ওই মেয়েটার বয়স ছিল 13 থেকে 14 বছর, একটা ছোটখাটো মেয়ে। সে মেয়ে সে পিতলের কলসিটা দাঁত দিয়ে কামড় দিয়ে সে জাস্ট খালি কিচেন মানে ওই ডাইনিং এ এক সাইড থেকে আরেক সাইডে দূরে চলে গিয়ে ফিটে পড়ে গেছে। ইম্পসিবল একটা ঘটনা। এটা আপনারা সবাই মানে সবাই দেখেছে, এক্সপেরিয়েন্স করেছেন। এটা ইম্পসিবল একটা ঘটনা। হ্যাঁ, অনেক অনেক। কত ফিট হবে আপনার? লাইক 10 ফিট হবে অ্যাট লিস্ট। সে দূরে চলে গেছে, ডিসটেন্সটা এরকম হবে। সে দূরে চলে গেছে, জাস্ট পিতল সে এক দাঁত দিয়ে কামড় দিয়ে নেয়। সো তারপর সে ঠিক হয়ে গেছে, কিন্তু কথা বলে না, ঝিম মেনে বসে আছে। তো আম্মা তো খুব ভয়টা পেয়ে গেল। তো পরদিন সকালেই তাকে আমরা পাঠিয়ে দিব দেশের বাড়িতে, কিন্তু রাতটা তো কাটাতে হবে। রাইট। তো রাতটা কাটানো হলে কি করা যায়, ওই মেয়েটাকে আর একটা রুমে দরজা বন্ধ করে রাখা হলো, যে ভোরবেলা হলে ড্রাইভারকে তাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আর ওই রাতটা তো আমরা সবাই ভয় পাচ্ছি, কারণ আমরা ভাই বোন সবাই ছোট, আমার বড় বোন তখন ছোট, আম্মা। তো আমরা যেটা করলাম, বেডরুমে আমরা সব ভাই বোন ফ্লোরিং করলাম, আম্মা। আর রাতটা কাটানোর জন্য আমার এক মানে দুই সম্পর্কে কাজিনই বলা যায়, আর একজন উনি এসে আমাদের বাসায় সঙ্গ দিলেন যে রাতটা আমাদের সাথে কাটাবেন। মজার বিষয়টা এই জায়গাটা সবচেয়ে ফানি থিং, আমরা কিন্তু যখন ঘুমালাম, পরদিন সকালবেলা আমরা উঠে আমরা কিন্তু আর বেরোতে পারছি না আমাদের রুম থেকে। কেন? কারণ আমাদের যে বেডরুমে যে দরজা ছিল, সে দরজার সিটকানি বাইরে দিয়েও দেওয়া যেত। আচ্ছা, আমরা কিন্তু ঘরের ভিতরে সিটকানি দিয়েছিলাম। পরে যখন সকালবেলা ঘুম থেকে উঠে দরজার সিটকানি খুলতে যাব, যে দেখি দরজার সিটকানি বাইরে থেকে দেওয়া। আচ্ছা, এই সিটকানিটা কে দিল? পুরো ফ্ল্যাট তো লক ছিল, আমরা সবাই বেডরুমে দরজা লক করে আছি, আর ওই মেয়েটাকে আর একটা ঘরে দরজা লক করে রেখে দিয়ে রাখছি একদম তালা দিয়ে। কিছু সিটকানি বাইরে থেকে। বাসার অন্য কেউ কি দিতে পারে না? মানে বাসায় যারা আরো যারা ছিল? পসিবল না, পসিবল না, কোনোভাবে পসিবল। মানে জাস্ট রুম দুটো? রুম তো 3-4টা ছিল, কিন্তু মানে বেডরুমে ছিলাম আমরা সবাই। আচ্ছা, একটা রুমে সবাই, আর একটা রুমে ও, আর একটা রুমে মেয়েটাকে সবাইকে ভয় পাচ্ছি। বুঝতে পারছি। তাহলে চিৎকারটা দিল কে? এটা একটা বিরাট প্রশ্ন। পরে যেটা হলো যে আমরা জানলা দিয়ে চিল্লাচিল্লি করে পাশের ফ্ল্যাটের লোকজন থেকে চিল্লাচিল্লি করলাম, পাশের ফ্ল্যাটের লোকজন মেইন গেট ভেঙে ওরা ঢুকলো, ঢুকে নিয়ে আমাদের বেডরুমের সিটকানি বাইরে থেকে খুলে দিলে, দেন আমরা বের হলাম। দেন আমরা এতটা ভয় পেয়েছিলাম, তো ওই দিনই ওই টাইমে আমাদের ড্রাইভারকে দিয়ে, ড্রাইভার গাড়ি ড্রাইভ করে ওই মেয়েটাকে বাসায় রেখে আসলো দেশের বাড়িতে নওগাঁয়। মানে আপনারা আর এই হ্যাসেলটা রাখতে পারেন নাই। হ্যাঁ, এটা আসলে অনেক ভয়াবহ একটা ঘটনা। সো আমার যেটা মনে হয় যে আমরা আবারও SMS এ ফিরে যাই একটু, এবং তারপরে আমরা ছোট্ট কিছু ঘটনা দিয়ে শেষ করে ফেলবো। আর থ্যাঙ্কস আপনার অনেক 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 ভালো ভালো কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং আপনি আবার তো ইউকেতে চলে যাচ্ছেন, রাইট? আমি জুনের লাস্টের দিকে। হ্যাঁ, জুনের লাস্টের দিকে। তার আগে আমরা আবারও যদি আপনাকে পাই তাহলে আমরা খুবই খুশি হব। ওকে, সো আমার মনে হয় যে নেক্সট টাইম আবারও যদি আপনি আসতে চান, হ্যাঁ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এন্ড আমার মনে হয় যে যেরকম SMS পাচ্ছি এবং যারা বলছেন SMS এ, হ্যাঁ, দে আর লাভিং ইউর স্টোরি। সো আমার যেটা মনে হয় যে আপনার আবারও আসা উচিত, অ্যাটলিস্ট সবাইকে হ্যাপি করার জন্য আরো একবার। আমরা SMS পাচ্ছি, SMS করছেন আমাদেরকে, ভূত ইজ কিং। আচ্ছা, ভূত ইজ কিং অ্যান্ড হি ইজ নট টেররিস্ট, রাইট? ফুর্তি ভূত ইজ কামিং। ওকে, ভূত বাবা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন এনিমির আত্মা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন জগাই ভূত। এছাড়াও SMS করেছেন ক্লিন শেভড ভূত। আচ্ছা, অন্যরকম ভূত আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন ইমরান। আচ্ছা, ইমরান তিনি অবশ্য এরকম ভাবে মানে এরকম ভয়ঙ্কর কোন নাম নিয়ে SMS করেননি। যাই হোক, আমরা দুটো নাম পেয়েছি। অ্যান্ড জিবরান ভাই
which one you like? কোনটা হিরো? একটা হচ্ছে মুরব্বী ভূত, না দিলে বকাটা দিতে হবে। আর কে? আর একটা হচ্ছে ঘর জামাই ভূত। আচ্ছা, আমরা একটা কাজ করছি, দাদা ভূত পাইছি, নানা নানি, তারপর ভাই ভাবি ছেলে, ভূতের নাতি, ঘর জামাই, ফ্যামিলি না। তাহলে আমরা কি আপনাকে মনে হচ্ছে ঘর জামাই, ওনাকে ঘর জামাইকে দেখলে পুরো ফ্যামিলিকে দিতে হবে, সো দাদা নানা সবাইকে রাখতে হবে, তাহলে আমরা যাচ্ছি মুরব্বী ভূতে, কোনো ফ্যামিলি রিলেশন। তাহলে ঠিক আছে, ওকে। তাহলে মুরব্বী ভূত আজকের উইনার, এবং আমার কাছে তার নাম্বার আছে এবং সেই নাম্বারটা আমরা রেখে দিচ্ছি, এবং আজকে আর আপনাকে কোনো ইমেল টিমেল করতে হবে না, কে মুরব্বী ভূত আমরা জানি। অলরাইট জীবন ভাই, ইয়েস, সো আমরা এখন কি করব? আচ্ছা, অনেস্টলি স্পিকিং আমার কোনো স্টোরি নাই, আর আমার কদিন আমি এত ব্যস্ত ছিলাম শুটিং নিয়ে, বাসায় ছিলাম না। ওকে ফাইন, তাহলে আমরা কি করবো? আমরা কি শেষ করে ফেলবো? I've got a friend here. Okay. Why don't you introduce yourself? Hello everyone. My name is Shihab. আমি শিহাব বলছি। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। So I'm not gonna say আমি কোন মেডিকেল কলেজের, বাট আমি একজন মেডিকেল স্টুডেন্ট। উনি বলবেন না, কিন্তু আপনাদের ভয়েস শুনে বুঝে নিতে হবে উনি কোন মেডিকেল কলেজের। ওকে, সো মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছেন মেডিকেলের, আমার ভাই হচ্ছেন ওয়ান অফ দেম, অ্যান্ড সবসময় শুনতাম তার কাছে এবং তার বন্ধু বান্ধব সবার কাছে যে অনেক 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 ঘটনা তাদের থাকে, অনেক অনেক কিছু নাকি দেখে, এই রুম থেকে বাথরুমে যাওয়ার সময় অনেক কিছু দেখে ফেলে। হ্যাঁ, সো এরকম অনেক ধরনের এক্সপেরিয়েন্স নিশ্চয়ই আপনারও আছে। অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট হিসেবে তো আমরা উই হ্যাভ টু ডিল উইথ বোনস, মানুষের মরা হাড্ডি নিয়ে অনেক ডিল করি। আমি এখানে ঢোকার আগে জিবরান ভাইকে বলছিলাম যে মানুষের বোনসটা কিভাবে করে কালেক্ট করে, কারণ আই হ্যাড দ্য অপরচুনিটি টু সি হাউ ইট ইজ মেড। অনেক মেডিকেল স্টুডেন্ট দেখেন, সো বাট আই এম নট গোয়িং টু গো অন যে একটা মেডিকেল স্টুডেন্টের ভূতের কাছে কি এফেক্ট বা ওরকম কিছু না। আমি আপনাদেরকে আজকে একটা আই এম গোনা সে আ স্মল স্টোরি যেটা হয়েছিল আমার সাথে। দিস ওয়াজ ব্যাক ইন 2007 ডিসেম্বর মাসে। 2007 ডিসেম্বর মাসে আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড হি ডাইড। তো আফটার দ্যাট আমার কিছু ফ্রেন্ডস এন্ড এভরিথিং আমাকে অনেক টাইম দিত। আচ্ছা, তো একদিন আমি আমার একটা ফ্রেন্ডের বাসার ছাদে, আমি, আমার মামা এন্ড টু অফ মাই ফ্রেন্ডস উই ওয়ার স্ট্যান্ডিং। তো বিশাল বড় ছাদ, আসলে অ্যাপার্টমেন্ট বাড়ি, তো গুলশানে তো 1-2 বিঘার জায়গা থাকে, ওটার উপরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সো ইউ ক্যান ইমাজিন অনেক বড় ছাদ। সো আমরা 8 তলার উপরে ছিলাম। I was talking on the phone with a friend. আমার মামা আর আমার দুটো ফ্রেন্ড মিলে সামনে আলাপ করছিল। ওকে, সো অল অফ আ সাডেন আমি দেখলাম যে ছাদে অনেকগুলো ফিগার উপর থেকে এসে পড়ছে। সো ফর এন ইনস্ট্যান্ট হিউম্যান ফিগার ছিল এরকম কিছু নাকি? জিনিসটা হিউম্যান ফিগার না, বাট ইট হ্যাড 2 legs and 2 arms. আচ্ছা, হাত ছিল, পা ছিল, বাট হিউম্যান ফিগার না। ওকে, সো অনেকগুলো ফিগার এসে জাস্ট ধাম 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 করে পড়ছে উপরে, এসে দাঁড়াচ্ছে। সো আমি তখন হঠাৎ করে দেখে মনে করলাম যে মেবি ইটস জাস্ট সামথিং ইন মাই মাইন্ড। সো আমি ওটা খেয়াল করি নাই। হঠাৎ করে দেখলাম যে অল অফ দেম আর গোয়িং টুয়ার্ডস আমার মামার দিকে, আমার দুটো ফ্রেন্ডের দিকে, তারা হেঁটে যাচ্ছে। আচ্ছা, তো আমি তখন হঠাৎ করে মামাকে বললাম যে মামা, আপনার ডু ইউ হ্যাভ এনি সিগারেটস? তো মামা আমার দিকে তাকায় আছে। তো বললাম যে আপনি দুটো সিগারেট ধরে আমার দুটো ফ্রেন্ডকে দেন। আই ডোন্ট নো হোয়াই আই সেড দ্যাট। আচ্ছা, যে মুহূর্তে নান অফ দেম আর স্মোকার্স, তো আমার কাছে ছিল সিগারেট এবং দুজন সিগারেট ধরালো। ধরানোর সাথে সাথে সব চলে গেল। আচ্ছা, সিগারেটটা ধরানোর সাথে সাথে এই সবগুলো হুডেড ট্রিগার্স চলে গেল। দে ওয়ার হুডেড। তার মানে হচ্ছে সবচেয়ে, আচ্ছা, হুডেড ছিল, একটু হুডেড ছিল। ও মাই গড, হুডেড মানে কি? তারা কি মিশর টিশর থেকে এসেছেন? ইনফ্যাক্ট ইন্টারেস্টিং না? হ্যাঁ, খুবই ভয়াবহ। আই হ্যাভ সিন ইট। তারপরে কি হলো? আমি বলবো, আপনি যেরকম বলবেন না কোন মেডিকেল কলেজের আপনি, সেরকম আমি বলবো যে আমি কোথায় দেখেছি। সবগুলো ফিগার চলে গেল, বাট হঠাৎ করে একটা ফিগার রয়ে গেল। আচ্ছা, এবং ওটা আমার দিকে আসে। আচ্ছা, আমি একটা কথা শুধু বলতে চাই যে এখানে কিন্তু সিগারেটটা মেইন ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে লাইট। রাইট, ইয়েস। এবং লাইটও শুধু মেইন ব্যাপার না, ওখানে ছিল আগুনটা ছিল। একদম সেটাই। সো আমার চেহারার দিকে তখন মামা তাকালো, আমার ফ্রেন্ডরা তাকালো, ওরা দেখতে পাচ্ছি কি, দে কুডন্ট সি এনিথিং। ওকে, বাট ওরা আমাকে দেখছে যে আমার চেহারার উপরে বা আমার একটা ফেশিয়াল এক্সপ্রেশন ওয়াজ ভেরি ডিফারেন্ট। ওকে,
সো হঠাৎ করে দেখলাম কি একটা আমার দিকে এগিয়ে আসছে। সো তখনই মানে আমি একটু ভয় পেয়ে গেলাম যে কি হচ্ছে। সো হঠাৎ করে তখন মানুষ রাস্তায় কুকুর দেখলে কি করে, যে একটা কুকুর যদি আপনার কাছে আসে একটা দৌড় দিবে না, দৌড় না মানে একটু কুকুরকে ভয় লাগানোর চেষ্টা করে। আমি দৌড় দিব আর কি। হ্যাঁ, ফার্স্ট ইনস্টিংক্ট হচ্ছে কুকুরকে একটা পাথর মেরে দেখি যদি চলে যায়। সো আমি ওর দিকে একটা মানে আই মেড আ জেস্টার যে আমি তোমাকে ধরতে আসতেছি। অ্যাজ সুন অ্যাজ আই ডিড দ্যাট ওটা দৌড়ানো শুরু করলো। আচ্ছা, এন্ড দেন আই র্যান আফটার ইট। আমি ওটার পিছনে দৌড়াচ্ছি ছাদের উপরে, এক পাশ থেকে আরেক পাশে, এবং এর ভিতরে আমার কিন্তু আমি আর কিছু দেখি নাই। আই এম জাস্ট কনসেন্ট্রেটিং অন দ্যাট। ও দৌড়াচ্ছে, ওর পিছনে আমি দৌড়াচ্ছি। এট ওয়ান পয়েন্ট আমি দেখলাম যে আমি ছাদের কর্নারে একদম রেলিং এর কাছে, এবং রেলিং এর সামনে একটা ছোট্ট একটু উঁচু জায়গা ছিল। আমি ওটার উপর দাঁড়িয়ে আমি ওকে ধাক্কা দিলাম, এবং আমাকে পিছন থেকে আমার মামা টান দিচ্ছে। আচ্ছা, দেন আই কেম ব্যাক টু মাই সেন্সেস। তারপরে আমাকে ওরা কিছু বললো না, দে ওয়ার অল ভেরি স্কেয়ার্ড। সো বাসায় গেলাম। আ উইক লেটার আমি জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, যে আমি দৌড়াচ্ছিলাম। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আপনার ছাদে আপনার মানুষ কাপড় শুকাতে দেয় না, দ্যাট ইজ মেটাল কতগুলো তার থাকে, রাইট? সো ওগুলো ছিল অ্যারাউন্ড 2 ফিট লেন্থে। সো 2 ফিট লেন্থের জিনিসগুলো 2 ফিট না 3 ফিট লেন্থে ছিল। আমি ওগুলোর ভিতর দিয়ে দৌড়ে গেছি, এবং সেদিন একটা অমাবস্যা রাত ছিল কিন্তু। সো দেয়ার ওয়াজ নো লাইট। আমার মামা দেখতে পাচ্ছে যে আমি দৌড়াচ্ছি, এবং আমি এক হাত দিয়ে মানে যাচ্ছি এবং সব তারগুলো উঠাচ্ছি, দৌড়াচ্ছি, উঠাতে উঠাতে যাচ্ছি। আচ্ছা, আমার পিছনে আমার একটা ফ্রেন্ড আছে আলিফ, সে দৌড়চ্ছিল। ও মানে ওটার ভিতর দিয়ে যেতে পারছিল না। সো হোয়াট হি ডিড, হি হ্যাড টু ক্রল তার 4 পায়ে। আচ্ছা, কারণ কি খুব হাই টেনশন ওয়্যার ছিল ওগুলো। ওগুলোর নিচে দিয়ে গেল, আমার মামা ওদিক দিয়ে ঘুরে গেল। সরি, টমাস আমার একটা ফ্রেন্ড, সে ক্রল করে যাচ্ছিল, আলিফের বাসা ছিল। আলিফ আরেক দিক দিয়ে ঘুরে গেল। সো হি ওয়াজ ভেরি নিয়ার টু মি। ও বলল যে আমরা অ্যামেজড হয়ে গেলাম যে এক হাত দিয়ে এটা তোলা সম্ভব না। আচ্ছা, ফর আ পারসন হু ইজ 5 feet 8 inches tall, সেরকম করে তুলে এটা ভিতরে যেতে পারে না। এন্ড আই ওয়েন্ট সো ফাস্ট, অনেক তাড়াতাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, তো আলিফ আমার অন্য দিক দিয়ে ঘুরে আমার পিছনে চলে এসেছিল টু স্টপ মি। তো ও বললো যে এজ ইউ ক্যান সি আমি একটু মোটা। সো আমাকে বলছিল যে আমি মানে থেমে গেলাম ওই জায়গায়। আই স আ ওয়্যার, একটা কেবল, ডিশ কেবলের তার, which was 4 feet high. Okay. And I jumped over it. Oh my God! How? I remember seeing these things. এবং আমি মানে ঝুঁকে যাওয়ার মতো মানুষ না, আমার ভুড়ির জন্য আমি ঝুঁকে যাওয়ার মতো মানুষ না। একদমই সেটাই। সো ও আমাকে বলছে যে মানে যেটা বলছেন সবকিছু মিলিয়ে আসলে 4 ফিটের ওপরে এরকম হঠাৎ করে জাম্প করে চলে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে এটা কিভাবে হলো? এটাই ও তখন আলিফ তখন ভয় পেয়ে গেল। ও তখন বলছে যে আমার কাছে তখন মনে হচ্ছিল যে ইফ আই ওয়েন্ট টু স্টপ ইউ, আইদার তুই আমাকে নিয়ে পড়ে যাবি, আর না হলে তুই একলা পড়ে যাবি। বাট আমি শিওর ছিলাম তুই পড়ে যাবি। আমি ধরলেও তুই পড়বি, না ধরলেও তুই পড়ে যাবি। আমি ধরলে তুই আমাকে নিয়ে পড়ে যাবি। আচ্ছা, হি থট আই ওয়াজ কমিটিং সুইসাইড। ওকে। তো আমার মামা মানে ওরাও তখন মনে করলো যে মানে আইদার হি ইজ কমিটিং সুইসাইড অর দেয়ার সামথিং উইথ হিম, সুপারন্যাচুরাল। ওরা আর আগাতে চাচ্ছিল না। সো মামা মানে এখন আমি তো মামার ভাগনা, ব্লাড রিলেশন, সো হি হ্যাড টু স্টপ মি। সো হি ওয়েন্ট অ্যান্ড স্টপড মি। ওকে। এবং দ্যাটস ওয়েন আই কেম ব্যাক টু মাই সেন্সেস যে আমি এখানে আছি। এর আগ পর্যন্ত কিন্তু আই ওয়াজ রানিং আফটার সামথিং। ওকে। সো মানে এই স্টোরিটা এখনো মানে আমার অনেক ফ্রেন্ডকে বলে। হ্যাঁ, আজব। মানে আপনার তো ওইটুকু পার্ট আর কিছু মনে নাই। আমি যে দৌড়চ্ছি বা আমি যে তার সরাচ্ছি বা আমি যে লাফ দিচ্ছি, এটা কিন্তু আমার একদমই মনে নেই। এন্ড দ্যাটস দ্য ফানি থিং। কারণ কি হঠাৎ করে 3টা মানুষ আমাকে একসাথে মিথ্যা কথা বলবে না। হয়তো তারা অন্যদেরকে বলতে পারে হ্যাঁ যে আমি এরকম করেছি, বাট ওরা আমাকে এসে তো মিথ্যা কথা বলবে না যে হ্যাঁ তুই এরকম করছিস। রাইট। কারণ কি তখন থেকে আই ওয়াজ এ বিট মানে আমার ফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে আই ওয়াজ এ বিট একটু ডিস্টার্ব ছিলাম, ইন দ্য সেন্স খুব মন খারাপ থাকতো, একটু ডিপ্রেসড থাকতাম। সো মানে ওরা মনে করছিল যে আই ওয়াজ ভেরি আপসেট অর সামথিং, সেজন্য হয়তো আমি আমার 2টো ফ্রেন্ড, এই জন্য আমি হয়তো আই মেড এ রান ফর ইট। ওকে। বাট তারা বললো যে পরে যখন আমরা দেখলাম হোয়াট ইউ ডিড, মানে when we think over and over and over again,
there was something very different. কিন্তু আপনার কি এটুকু মনে আছে যে আপনি আসলে দৌড়টা শুরু করেছিলেন কেন? বা হ্যাঁ, দৌড়টা শুরু করেছিলাম যে কারণে, সেটা হচ্ছে বললাম যে একটা হুডেড ফিগার আমার দিকে আসলো। হ্যাঁ, ওই তো মানে সেটা কি আপনার মনে ছিল? মানে এটুকু তো ওই সময় পুরোপুরি আপনার সেন্স, মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমার ফোকাস কমপ্লিটলি ওই জিনিসটার উপরে ছিল। আমি জানি না, অল অফ আ সাডেন আই বিকেম ভেরি অ্যাংরি, খুব রেগে গেলাম, এবং আমার মনে হচ্ছিল যে আই উইল গো এন্ড থ্রটল হিম। এগুলো কিন্তু একটা সাইন, তাই না জীবন ভাই? Very clear sign. এগুলো খুব মানে very clear sign. So shouldn't you guys be afraid right now? আমরা এটার মধ্যে গেছি তো কয়েকজন আমরা, সেটাই। আর আমার হচ্ছে মানে কি বলবো, আমি যে শুনতে আসলে না মানে এখন মানে প্যাটার্ন পাচ্ছি, পুরো ক্লিয়ার প্যাটার্ন। সো আমার যেটা মনে হয় যে এরকম ঘটনা মানে পরবর্তীতে কি এরকম কোনো ঝামেলা আপনার সাথে আরো হয়েছে মানে বা? হ্যাঁ, টু বি অনেস্ট উইথ ইউ, আচ্ছা ওয়েট, তোমার এই স্টোরিটা কিন্তু একটা দেয়ার ইজ আ বিগিনিং এন্ড এন্ড, তুমি মধ্যে পার্টটা বলছো। হ্যাঁ, সি ইট অল স্টার্টেড আরো আগে, এবং এটা কিন্তু কন্টিনিউ করছে, যেটার ইন্টেন্সিটি আমি বলবো কমে গেছে এখন, বাট আবার মানে কমে গিয়েছিল মাঝখানে, বাট আবার বেড়ে গেছে। ওকে, ইটস এ ট্রেন্ড দ্যাটস গোয়িং, যে হচ্ছে, এখনো হচ্ছে, কিছু কিছু ছোট 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 জিনিস হচ্ছে। মানে আমরা অনেকে মনে করি কি যে মানুষ মারা গেছে, ওর আত্মা এখানে আছে, which is actually not true. মানে অনেকে বলে যে হ্যাঁ বাড়িটা ভূত আছে এখানে। To be honest with you, মানে I have interacted on some levels. আমি আপনাকে কনফিডেন্টলি একটা কথা বলতে পারি যে ভূত বলে কিছু নেই, বাট there are supernatural things. জিন আছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু। there is a parallel world to our world, এবং honestly they want to cross over to this plane. কারণ কি ওরা কিন্তু এই প্লেনে পুরোপুরি আসতে পারে না, সো দে ওয়ান্ট কমপ্লিট কন্ট্রোল, যেটা তাদেরকে দিচ্ছি না আমরা। সো অনেক কিছুই করে, মানে আপনি যদি চিন্তা করেন এভাবে যে আপনি একটা রুমে আছেন, একটা ছোট বাচ্চা আছে, সে খাচ্ছে না, সো আপনি ওকে কি করছেন, ওকে ভয় লাগাচ্ছেন যেটা খাও, বা আপনি তাকে ডমিনেট করতে যাচ্ছেন, বা আপনার থেকে ইনফিরিয়র বা আপনার কাছে যদি মনে হয় যে ফিজিক্যালি একটু উইক মানুষ আছে, ইউ উইল ট্রাই টু ডমিনেট দ্যাট পারসন। তো আপনি তাকে যদি ধরতে না পারেন, আপনি তাকে চোখ রাঙানো দিয়েও কিন্তু ভয় লাগানোর চেষ্টা করবেন। ঠিক সেভাবে তারা অনেস্টলি অনেক সময় ধরতে পারে না আমাদেরকে, সো তারা করে কি একটু দূরে থেকে আপনাকে ভয় লাগাতে চায়। সো hallucinations অনেকে বলে, but there are things that causes these hallucinations, not only your mind. Being a medical student, psychology ওয়ার্ড করার পরে, মেডিসিন সবকিছু দেখার পরে আমি আপনাকে বলবো there is not only the ব্রেনের থেকে আজকে অনেকের ঘুম হবে না রাতের বেলা, I'm sure. যাই হোক, সো আমরা কি তাহলে আরেকদিন ওনাকে পেতে পারি? আমরা একদিন নেক্সট উইক ইনশাআল্লাহ, আমার মনে হয় যে সেটাই আমরা যদি পেতে পারি তাহলে আমরা এর আগের এবং পরের ঘটনাগুলো শুনবো, এবং আমরা যদি নেক্সট উইকে পারি তাহলে আমরা আশিককেও পাবো কিনা জানি না, যে যদি পাই তাহলে খুব ভালো হয়, তাহলে সবাই মিলে আমরা আমাদের ঘটনাগুলো শেষ করবো। আজকে হাতে যেহেতু একদমই সময় নেই, আমাদেরকে তার দরকার নেই। No way, no way, you have to come. Okay, so জীবন ভাই আপনাদের সামনে কমিটমেন্ট করে যাচ্ছেন যে আগামী যে কোনো ভাবে হোক না কেন আগামী শুক্রবারে আমাদেরকে জয়েন করবেন আমাদের সাথে। আর কিন্তু অনেক লেফট অন রাখতে প্লিজ, আমি ট্রাই করবো সেটা। আচ্ছা, কি বলছিলেন জীবন ভাই? এখানে অনেক নাম আসছে, মানে অনেক হ্যাঁ, উপদেশ ভূত এসছে, তামান্না, আশিক, আচ্ছা এছাড়াও সাব্বির শিহাব আমাদের SMS করছেন, বউ ভূত SMS করছেন, ভূতের লোডশেডিং ভূত, ভূতের বুয়া SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, স্পর্শ কন্যা SMS করেছেন আমাদেরকে, আলিফ SMS করেছেন, এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি বস্তা ভূত। বা চমৎকার, অনেক লেট করে পাঠিয়েছেন কিন্তু চমৎকার নাম। এছাড়াও জামিল আমাদের SMS করেছেন, তামান্না SMS করেছেন। হ্যাঁ, লোডশেডিং ভূতটা আমার বেশ মনে হয়েছে। পুরো দেশ হচ্ছে শর্ট টাইম মেমোরি লস ভূত। তাহলে ওকে প্রাইসে লাভ না, এখন ভুলে যাবে তো। সেটাই, মানে প্রাইস পেলেও পরে ভুলে যাবে। যাই হোক, আমরা যাকে সিলেক্ট করেছি, আচ্ছা স্মার্ট ঘোস্ট ভূত, মানে ঘোস্ট ভূত আর কি। এটা হচ্ছে অনেকটা বাংলা সিনেমার মতো হয়ে গেল না, যে গেট আউট, বেরিয়ে যাও। হ্যাঁ, সেটাই। নীলিমা লিখেছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে নর পিশাচ আমাদেরকে SMS করেছেন। অঙ্কিতা
এছাড়াও কাহিল ভূত, বাবা চমৎকার নাম, কাহিল ভূত। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মাম্মি। আচ্ছা, এছাড়াও SMS করেছেন আমাদেরকে ইমানদার ভূত, বাবা চমৎকার, ইমানদার ভূত। আপনি ইমানদারির সাথে ভূত মানে করছেন, হ্যাঁ সেটাই। এছাড়া আমাদের SMS করছেন টোটো ভূত, ওকে। সিলেটি ভূত আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে আছেন আরো দেখতে পাচ্ছি অনেকেই। সো আজকে অনেকেই নাম পাঠিয়েছেন, থ্যাংক ইউ নাম পাঠিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ সেটাই, আমাদের সাথে আমার এখনো আসছে, ইনফ্যাক্ট এখনো আসছে। রোমান্টিক ভূত, বাউন্ডুলে ভূত, হ্যাঁ, তারপরে সায়েন্টিস্ট ভূত, হ্যাঁ, তারপরে মির্জাফর ভূত, বাবা ভেজাল ভূত, রাইট, ভেজাল ভূত। তো আমি একটা কথা বলবো লাস্টে, আজকে শেষ করে দেবো এখন। হ্যাঁ, আমরা আরো একবার বলি যে আজকে যে উইনার, সেই উইনার যাকে ঘোষণা করছে আমরা, সেটা হচ্ছে মুরব্বী ভূত। এন্ড আজকে অনেকেই হয়তো একটু দেরি করে SMS পাঠিয়েছেন, আরো অনেকেরই সম্ভাবনা ছিল। সো আজকে এখানেই শেষ করতে হবে। আমি একটা কথা শুধু বলতে চাই যে শেষ মুহূর্তে আমি একটা কথা না বলেই পারছি না, যে এই যে এত কিছু শুনলাম, শোনার পরে আমার মনে হচ্ছে যে আমরা পাশের যাদেরকে দেখি, অপরিচিত হোক আর পরিচিত হোক, সেই মানুষটিকে সবসময় কিভাবে বিশ্বাস করি যে সে আসলে মানুষ বা অন্য কিছু না। Especially don't believe clients. Right. They never pay. Oh, sorry, that's not professional. So আমার যেটা মনে হয় যে আপনি আপনার পাশেই যিনি বসে আছেন, তুমি বাসে, ট্রামে বা বাসে বা ট্রেনে, হ্যাঁ, বা আপনার হচ্ছে যে কোনো জায়গাতেই হোক না কেন, সে যে সত্যি যে এক্সিস্ট করছে। আমার জিনিস হচ্ছে কি, মানে দ্যাটস এ গুড পয়েন্ট। আমার জিনিস হচ্ছে যে আমি এখনো অনেস্টলি স্পিকিং আমার লাস্ট এক্সপিরিয়েন্স যে ওখানে আমরা যে আমি ছবি যেগুলো দেখালাম তোমাকে ইয়ের জন্য, বাট আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স কোন সময় হয়নি, সেটাই। রাইট। সো আমার যত এক্সপিরিয়েন্স হচ্ছে আমার লাইফে, সবগুলো আমি ফিল করছি, পাশ দিয়ে চলে গেছে, হঠাৎ বসে আছি যে চলে গেল ইয়ে করে। সো আমি অলওয়েজ চিন্তা করতাম যে না, এটা আমার ইমাজিনেশন, আমার সাম অফ মাই মানে বডি কোনো সেন্সেস রিঅ্যাক্ট করছে কোনো কিছুতে, সেই জন্য মনে হচ্ছে। কিন্তু এখন মানে আমি যত এখানে আসছি আর দেখছি, যে স্টোরিজ গুলো শুনছি, যে our brother here, তোমার মাশাআল্লাহ না, লোকজন তো দেখলেন আজকে মানে খুব ভালো বলেছে, এখন কম আছে, হ্যাঁ সেটাই। বাট আমি তো মানে কি বলবো, যে আমি যে ঘটনা আজকে একজন শেয়ার করেছেন, মানে যে ছিলেন, তার সাথে অলমোস্ট আমার কিছু ঘটনা মিলে যায়। সো এটা মানে খুবই একটা মানে অন্যরকমের এক্সপিরিয়েন্স, রাইট। সো আমরা আজকে শেষ করে দেই, যেহেতু সময় হয়ে গেছে। স্টে টিউনড রেডিও ফুডতে আমরা চলে যাবার পরেও অসংখ্য নাম থেকে যাচ্ছে, এবং নামগুলো আমাদের পাঠাচ্ছেন, হ্যাঁ। সো কিছু করার নেই, হ্যাঁ। এবং আমরা নামগুলো একটা কাজ করতে পারি, যে সযত্নে রক্ষিত মানে সংরক্ষিত রেখে দিতে পারি, করতে পারি, সংরক্ষণ করতে পারি আমরা। এই উইকের ইয়েগুলো মানে জমা রেখে নেক্সট উইক, হ্যাঁ সেটাই, আমরা সেটাই বলছি আর কি। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, আমরা চলে যাচ্ছি কিন্তু সারা রাত ধরে আপনার জন্য চমৎকার সব গান রেখে যাচ্ছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন।